আজকে বেসিক্যালি আমরা চলচ্চিত্রের রিভিশন নেব। চলচ্চিত্রের রিভিশন এবং চলচ্চিত্রের ওয়ান শটের মধ্যে তফাৎ এটাই যে রিভিশন ক্লাসে আমরা বেসিক্যালি ধরে নিব যে তুমি অনেক কিছুই জানো। আমরা জাস্ট ম্যাথগুলো ফর্মুলাগুলো একবার দেখাই দিব, সব টাইপের ম্যাথগুলো একবার একটু টাচ দিয়ে দিব। কিন্তু ওয়ান শট ক্লাসগুলো কিন্তু পুরোটা ফ্রম বেসিক জিরো টু হিরো করা হয় কাইন্ড অফ। তো এটা না, এটা হচ্ছে যারা অলরেডি জ্ঞান আছে টুকটাক তাদের জন্য। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের ফর্মুলায় আমরা যে টপিকটা নিয়ে আসবো সেটা হচ্ছে তারণ বেগের টপিকটা। সো আমরা কি করি, তারণ বেগে আমরা একটা সূত্র জানি, আই ইকুয়ালস টু এন এ ভিই। এখানে ভি হচ্ছে আমাদের তারণ বেগের ওই তারণ বেগ, এ হচ্ছে ক্ষেত্রফল, এন হচ্ছে আমাদের ওই মোট মানে হচ্ছে একক আয়তনে আধান বাহক। এটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট ইস্যু, এটা হচ্ছে একক আয়তনে আধান বাহক বা ইলেকট্রন। ওকে, আচ্ছা, এখন মনে করো কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলছে, তাহলে মনে করো একক আয়তনে যে কয়টা ইলেকট্রন আছে, না এটা এন না, এটা ই, এন, হ্যাঁ একটু ই। আচ্ছা, এটা আমি কি বুঝাচ্ছি, মনে করো এন হইতেছে টোটাল আধান বাহক এবং ই হতেছে আমাদের ইলেকট্রন, এটা চার্জটা, রাইট? মনে করো আমার 50টা আধান বাহক আছে, এটা সব চার্জ, এটা টোটাল চার্জ কত, এটা কি ইকুয়ালস টু এনই। এই ফর্মুলাটা এর আগেও দেখছো, রাইট? ওকে, তারপর আরেকটা হচ্ছে এই ক্ষেত্রে মোট আধান বাহকের ফর্মুলাটা। আচ্ছা, এটা একটা ফর্মুলা। আর পরিবাহীর মধ্যে মনে করো মোট আধান বাহক কয়টা। তো আমরা যে মানে ইয়া কনভেনশন ইউজ করতেছি সেই অনুসারে এন হচ্ছে মোট আধান বাহকের সংখ্যা, এটা হচ্ছে এন এ এল। কাইন্ড অফ মেক সেন্স করে, এন হইতেছে দেখো একক আয়তন আর এল হচ্ছে টোটাল আয়তন। সো এন ইন্টু ভি এটাও বলতে পারো। সো এটা আসলে সূত্রের মধ্যে পড়ে না, এটা আসলে কমন সেন্স, বাট স্টিল ওকে। আরেকটা জিনিস যেটা আমরা প্রায় ভুলে যাই, আই সমান সমান কিউ বাই টি, মানে এই কিউ বাই টি সময় ভাগ কই আধানের সংখ্যা। ওকে, আই থিঙ্ক এটা দ্বারা মোটামুটি সব কিছু ক্লিয়ার হয়েছে। এখন আরেকটা টপিক আছে এখানে, ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্ব হচ্ছে জে ইকুয়ালস টু আই বাই এ, মানে তড়িৎ প্রবাহ ডিভাইডেড বাই ক্ষেত্রফলটা, রাইট? আচ্ছা, এটা খুব সিম্পল। এখন আমরা আয়ের ভ্যালু তো জানি যে আই এ, তাহলে এ কাটাকাটি হইলে আই সমান সমান আবার জে সমান সমান কি হবে, এখানেই লিখি, জে সমান সমান এন ভিডিই, রাইট? আচ্ছা, ওকে, এখন আমরা আমাদের সবগুলো ফর্মুলা মোটামুটি দেখা শেষ, আমরা কিছু একটা ম্যাথ দেখি, আই থিঙ্ক তাহলে বেটার হবে। কারণ ম্যাথটা আমি আগে ডেটাগুলো লিখে নিই, তারপরে ম্যাথটা এক্সপ্লেন করি। আচ্ছা, আমরা এই ম্যাথটার দিকে একটু তাকাই। এই ম্যাথটাই দেখো, আমি কিন্তু কোনো কিছুই লিখিনি, বাট আমাদের খালি একক দিচ্ছি, একক দেখে আমি আইডেন্টিফাই করব যে ম্যাথে কী বের করতে হবে, কীভাবে বের করতে হবে। এই যে মিটার কিউব হইতেছে মানে প্রতি একক আয়তনে কত, মানে প্রতি আয়তনে কত, প্রতি 1 মিটার আয়তনে কত, দ্যাট মিনস এইটা হচ্ছে আমার একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, দ্যাট ইজ এন। ওকে, আচ্ছা, এরপর হইতেছে আমাদের এই যে এটা এটা হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ কারেন্ট প্রবাহ আছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি এটা প্রবাহ ঘনত্ব। সো আমার চাইছে এখন ভিডি। সো আমি জানি কি, আই জে সমান সমান এন ভিডি ই। সো এখন এই যে এন এর ভ্যালু তো আমরা জানি 8 3 × 10⁻29, আর হচ্ছে আমরা ভিডির ভ্যালুটা বের করব, আর হচ্ছে এর ভ্যালু তো আমরা জানি ই তো ই, আর জে এর ভ্যালু তো আমরা জানি 1.65 × 10⁻6। মানে এটা মান বসানো, খালি ম্যাথ, একটা ম্যাথ করা, যেন সূত্রটা মনে থাকে। এই তো, এখান থেকে পরে ভিডি চলে আসবে। ডান। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাথে বলছে যে 4 ঘন্টা ধরে একটা পরিবাহিত 12 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়েছে, এবং সেখানে চাইছে যে E1 E-1 S-1, এটা মানে বোঝাইতেছে যে প্রত্যেক সেকেন্ডে কয়টা ইলেকট্রন। আচ্ছা, প্রতি সেকেন্ডে ইলেকট্রন, তাহলে এটা হবে, হ্যাঁ, এই যে প্রত্যেক সেকেন্ডে কয়টা ইলেকট্রন গেছে এবং টোটাল আধান কত, মানে আমাদের দুইটা কোয়েশ্চেন বেসিক্যালি। সো এই দুইটা কোয়েশ্চেন, এটা মুছলো না কেন রে? আচ্ছা, দুইটা কোয়েশ্চেনের ফার্স্টটাতে আসি আমরা, যে প্রতি সেকেন্ডে আমাদের ইলেকট্রন সংখ্যা কত। সো প্রতি সেকেন্ডে ইলেকট্রন সংখ্যা বের করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের কতগুলো ইলেকট্রন মানে কত কুলম্ব যাইতেছে, আমার এখন 12 কুলম্ব, রাইট? এই 12 অ্যাম্পিয়ার মানে কি, অ্যাম্পিয়ার কিন্তু আসলে কুলম্ব পার সেকেন্ড। চেক করি না, আই কস টু কিউ বাই টি, হ্যাঁ কুলম্ব পার সেকেন্ড। সো কুলম্ব পার সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ডে কত কুলম্ব, তাহলে 12 কুলম্ব যাইতেছে আমাদের 1 সেকেন্ডে, রাইট? আচ্ছা, তাহলে ইলেকট্রন যেহেতু, সো 1.6 × 10⁻−19 দ্বারা ভাগ করি, দেন আমরা একটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে 7.5 × 10⁻19।
সো দ্যাট মিনস এত কুলম্ব এত কুলম্ব না এতগুলো ইলেকট্রন যাচ্ছে। তাহলে এটা কি, এটাও কুলম্ব এটাও কুলম্ব। সো দুইটা কুলম্ব কাটাকাটি হয়ে গেছে একক। আর বাকি যেটা অ্যামাউন্ট আছে সেটা হচ্ছে জাস্ট কতগুলো ইলেকট্রন আছে, এটা ইলেকট্রনের অ্যামাউন্ট, এখানে এককবিহীন এটা, হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার হচ্ছে টোটাল আধান কত। টোটাল আধান তো আমরা জানি কিউ ইকুয়ালস টু আইটি। সো আই হইতেছে আমাদের কারেন্ট প্রবাহ, দ্যাট ইজ 12 অ্যাম্পিয়ার্স, অ্যান্ড টি হচ্ছে আমাদের টাইম, দ্যাট ইজ 4 ঘন্টা 60 সেকেন্ড, 60 মিনিট 60 সেকেন্ড। সো এরকম করে উই ক্যান ফিগার ইট আউট। ওকে, শেষ। আচ্ছা, এটা আমাদের থার্ড কোয়েশ্চেন। এখানে বলছে যে আয়ের ভ্যালু দিতেছে একটা পরিবাহের মধ্য দিয়ে, এবং বলছে টাইম 0 থেকে 3 পর্যন্ত, এই টাইমটুকুতে অর্থাৎ 3 সেকেন্ডে কি পরিমাণ ইলেকট্রন পরিবাহিত হয়েছে। ওকে, সো আমাদের এই অ্যাপ্রোচটা হইতেছে এটা যে কি পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হয়েছে, রাইট। তাহলে টোটাল আমাদের এই মানে 0 থেকে 3 এই টোটাল টাইমে আমাদের বের করতে হবে যে ইয়ারটা কত, তোমার এই অ্যাম্পিয়ারটা কত, তাই না। সো দেখো, আই ইকুয়ালস টু 0 থেকে 3 এর জন্য আমাদের বের করতে হবে, রাইট। আচ্ছা, বুঝতে পারছি। তো আমাদের জেনারেল আইডিয়াটা কি, যে আমরা বেসিক্যালি টোটাল যত চার্জ প্রবাহিত হয়েছে কিউ ওটা বের করব, এবং সেটাকে আমাদের ইলেকট্রন সংখ্যা দ্বারা ভাগ দিব। তাহলে আমরা টোটাল পেয়ে যাব। সো এই ফর্মুলাটা তো তোমরা জানো, এই ফর্মুলাটা কিউ ইকুয়ালস টু কি এনি, এই ফর্মুলা দ্বারা আসে, রাইট। তো আমরা ওই মেথডেই যাব। সো আমরা দেখো এখানে তাৎক্ষণিক কারেন্টটা দিচ্ছে অ্যাকচুয়ালি। সো আমরা জানি কি যে কিউ সমান সমান আই টি, আই কস টু কিউ বাই টি, কিউ সমান, হ্যাঁ ঠিক আছে, বারবার আমার একটা কনফিউশন হয়। কিউ সমান সমান আইটি। তো এখন আমাদের যেহেতু এটা ইন্টিগ্রেশনের ম্যাথ, মানে ডিফারেন্স ইন্টিগ্রালের ম্যাথ, তাহলে আই হইতেছে আমাদের 4t² প্লাস 3t প্লাস 5, আর এর টি হচ্ছে ডিটি হবে, হ্যাঁ। ওকে, তাহলে এখন আমরা ইন্টিগ্রেট করবো 0 থেকে 3 সময় টাইম পর্যন্ত। এটা ক্যালকুলেটারে ডিরেক্ট মারো, ক্যালকুলেটারে ডিরেক্ট মারলে তুমি দেখবা ইন্টিগ্রেশন আমি এখন করবো না। সো আমাদের আসবে 64.5 কুলম্ব। সো এটা কি আমাদের টোটাল যত পরিমাণ আধান পরিবাহিত হয়েছে, তাহলে আমাদের ইলেকট্রনের সংখ্যা কত, দ্যাট ইজ কিউ বাই ই, এই 64.5 বাই 1.66, কি লিখলাম, 1.6 × 10⁻⁻⁹, 1.6 × 10⁻⁻⁹, এই তো। তো ব্যাপার হচ্ছে এই ধরনের এমসিকিউ অ্যাডমিশনও অ্যাজ ইকুয়ালি ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, ইভেন সিকিউ এর খতে কতে আসতেই পারে। ওকে, নেক্সট ম্যাথ। এটা হচ্ছে আপেক্ষিক রোধ, মানে তারের জন্য যে রোধটা হয় সেটা আসলে আপেক্ষিক রোধ। তো আমরা জানি আপেক্ষিক রোধের ফর্মুলাগুলো, আসলে ফর্মুলার আগে আমরা অ্যাকচুয়ালি থেকে আসি আপেক্ষিক রোধ ওহম, এটা কি বলে, আচ্ছা এটা রো রো হ্যাঁ, রো হচ্ছে আর এ বাই এল। আচ্ছা, আর এ বাই এল অনেকে এভাবে লেখে অনেকে এভাবে লেখে, আমি এইভাবে লিখলাম। সো এই যে আর এ বাই এল এর ক্ষেত্রে এই প্রতিটার পরিচয় দিই, আর হচ্ছে ওই রোধের যে মানে তারের রোধ, এই হচ্ছে ওই তারের ক্ষেত্রফল, এল হচ্ছে ওই তারের দৈর্ঘ্য, রাইট। এখন এখান থেকে আমরা আপেক্ষিক রোধের কিছু জিনিস বুঝি, আর হচ্ছে আর এর কিছু জিনিস বুঝি। বেসিক্যালি আর এর জিনিসগুলোই আগে আমরা ফোকাস দিই। সো দেখো, আর যদি আমি নিই তাহলে কি হবে, আমি সবসময় মনে এটাই মনে রাখতে হবে, রো ইকস টু রাল আর এল, এইভাবে। তো যাই হোক, আর হইতেছে রো এল বাই এ। এখন আমরা আর এর সম্পর্কগুলো একে একে করে টানবো। তো আর হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি দৈর্ঘ্যের সমানুপাতিক। সো দৈর্ঘ্যের সমানুপাতিক আর মানে হইতেছে যে লেন্থ বাড়াও তাহলে তোমার কি রোধও বাড়বে। আচ্ছা, এটা গেল। আবার হচ্ছে, আচ্ছা নেক্সট হইতেছে আর হচ্ছে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ একটা তারকে তুমি মোটা করে ফেলো তাহলে কিন্তু তোমার রোধ কমবে, কিন্তু লেন্থ বাড়ালে রোধ বাড়বে। আচ্ছা, এটা কেন বাড়বে এটা বলতেছি। এরপর আর রো তো কনস্ট্যান্ট, হ্যাঁ। তো এখন দেখো এখানে যে ব্যাপারটা ঘটছে, আর কিন্তু টেম্পারেচারের উপরও ডিপেন্ডেন্ট, ওইটা এখন আসতেছি না, টেম্পারেচারের ব্যাপারটা পরে আসতেছে। সো এখানে একটা তার মনে করো, এই তার এই 5 মিটার তার মনে করো রোধ হচ্ছে 20 ওহম, রাইট। আমি মনে করো তারটা লম্বা করে 10 মিটার করা হইলো, 10 মিটার করা হইলো, ডেফিনেটলি বেশি রেজিস্ট্যান্স দিবে, তাই না। আচ্ছা, আচ্ছা, কিন্তু একটা তার মনে করো এখানে এখানে তার বাধার অবস্ট্রাকশন মনে করো মিটার স্কোয়ার ক্ষেত্রফলে যা দিবে, এই প্লাস মনে করো 30 মিটার, মনে করো ক্ষেত্রফল 30 একক বাড়াইলাম, 30 মিটার স্কোয়ার ক্ষেত্রফল এরিয়ায় কিন্তু অতটা সে বাধা দিতে পারবে না যতটা না এখানে দিবে, অর্থাৎ রোধটা কমে যাইতেছে বেসিক্যালি। যাই হোক, এটা আননেসেসারি ছিল, বলা দরকার ছিল না, তারপরে বললাম।
আচ্ছা, এখানে একটা ম্যাথ দিছে, সেটা হচ্ছে যে 6 ওহম রোধের একটা তার আছে, সেটা আয়তন আমরা ঠিক রাখছি। এটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আয়তন, আয়তনকে আমরা ঠিক রাখছি এবং দৈর্ঘ্য 3 গুণ করছি, ফাইনাল হচ্ছে ইনিশিয়ালের 3 গুণ। তাহলে বর্তমান রোধটা কত? এখন তোমার কাছে মনে হবে যে হ্যাঁ, এল এর সমানুপাতিক, তাহলে এটা যদি 3 গুণ করি এটাও 3 গুণ হবে, 318 হবে। সো দ্যাট ইজ নট কারেক্ট। বিকজ যখন তুমি আয়তন ঠিক রেখে তারটাকে লম্বা করছো, এটা কিন্তু তখনই ছিল যখন আমার এ ধ্রুব। এই বিষয়টা এই কারণে বোঝা অনেক ইম্পর্টেন্ট যে এখানে কখন এ ধ্রুব আর এখানে কখন এল ধ্রুব। এই জন্য এই ফর্মুলাগুলোর এই ম্যাথটা চুজ করে এই কারণে যেন এই ধ্রুবকের ব্যাপারটা যেন এখানে ভালোভাবে মনে থাকে, যে আয়তন ঠিক রাখছি। আয়তন ঠিক রাখার অর্থ হচ্ছে আমার এই কিন্তু চেঞ্জ হবে যদি আমি লেন্থ চেঞ্জ করি, অর্থাৎ শুধু আমি লেন্থ দেখেই বলতে পারবো না রোধের অ্যামাউন্ট, আমাকে ক্ষেত্রফলও দেখা লাগবে। সো ফার্স্ট অফ অল এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা আগে ফর্মুলাটা লিখি, আর ইকুয়ালস টু রো এল বাই, আচ্ছা, আর ইকুয়ালস টু রো এল বাই এ। এখন এই ফর্মুলা অনুযায়ী আমরা যদি বলি যে মানে আয়তন ঠিক রাখছি, দ্যাট মিনস আগের আয়তন এবং শেষের আয়তনটা সেম। সো আগের আয়তন কি ছিল? এ ইন্টু এল। সো আগে এ আমার কি ছিল? ধরো এ নট, এল নট, এবং শেষে আমার কি? এ এফ, ভি এফ। সো আমরা জানি, সরি এল এফ। তো আমরা জানি কি যে এল এফ হইতেছে 3 L0, রাইট? সো আমরা এখানে 3 L0 লিখতে পারি, 3 L0, L0 L0 কাটা। তাহলে এ ফাইনাল হইতেছে 1/3 অফ এ নট, এ ফাইনাল। তাহলে আমাদের ক্ষেত্রফল 1/3 কমছে এবং আমাদের দৈর্ঘ্য 3 গুণ বাড়ছে। ওকে, সো দিস ইজ দ্য আমাদের ফাইনাল, আমাদের দুটো রেজাল্ট। এখন আমরা এইটা জাস্ট আমাদের এই ইকুয়েশনে পুট করব। তাহলে আমাদের কি হইতেছে? আর ফাইনাল বাই আর নট, আর ইনিশিয়াল। আর ফাইনাল হইতেছে আমাদের এই যে রো তো রো রোর কাটাকাটি দুই ক্ষেত্রেই এল এল আর এ, তাই না? তাহলে এল আর এ ওই ক্যালকুলেট করলে দেখবে এখানে টোটাল আসতেছে আমাদের 9। সো এখন অতএব আর ফাইনাল ইজ অ্যাকচুয়ালি 9 ইন্টু আর নট, দ্যাট ইজ 9 ইন্টু আর নট কত? 6, 6 নং 54, দ্যাট ইজ 54 ওহমস অ্যাকচুয়ালি। এবার হচ্ছে আমাদের তাপমাত্রার যে ব্যাপারটা আছে, এখন তাপমাত্রার ব্যাপারটা না আসলে খুব একটা কিছু বলার নাই, যে আমাদের যে উৎপন্ন তাপ এইচ, এটা হচ্ছে I²RT, তাই না? কারণ এই সূত্রকে ভেঙে তুমি আরো 10 রকম রূপ আনো, কোনো সমস্যা নাই। এটা হইতেছে আমাদের বেসিক্যালি কথা, যে আমাদের উৎপন্ন তাপ হচ্ছে I²RT, আর I² কি? অ্যাকচুয়ালি I² হচ্ছে আসলে পি ইন্টু টি। সো এটা কি আমরা জানি কি ডাব্লিউ বা কৃতকাজ সমান সমান পিটি না? ওইটাই আর কি, ওই জিনিসটাই সেম, আর কিছুই না। এখন তবে এখানে এখানে একটা কথা আছে, ওই এককের একটা কথা আছে, জুল টুলের কথা আছে। যদি তুমি এখানে ওই যে 0.24 সামনে দাও, তাহলে ওটা ইয়া হবে, ওটা হচ্ছে ইয়া এককে আসবে, ক্যালোরি এককে আসবে। কিন্তু 0.24 না দিয়ে নর্মালি লিখলে এটা জুল এককে আসবে। আচ্ছা, আমি একটু লিখে দিই। এইচ সমান সমান 0.24 I²RT, তখন এটা হচ্ছে ক্যালোরি। ওকে, আচ্ছা, গেল। দুইটা ফর্মুলা আমাদের গেল। এখানে আসলে এর বেশি আসলে ফর্মুলা নাই এখানে, ওই তো। হ্যাঁ, ওকে, আমরা সামনে আগাই। হ্যাঁ, আনা এই হচ্ছে আমাদের ফর্মুলা। আমরা এখন ম্যাথ দেখি। ম্যাথ, এই ম্যাথটা কোয়াইট সিম্পল। এখানে বলছে একটা কেটলি আছে, কেটলিটা আমরা তাপ দিছি, কেটলির অভ্যন্তরীণ রোধ 100, 2.5 লিটার পানি আছে এবং 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো আছে। এটা হচ্ছে ডেল থিটা। হ্যাঁ, ডেল থিটা বা তাপমাত্রার পরিবর্তন 24 ডিগ্রি হইতে কত টাইম লাগবে, মানে 24 ডিগ্রি সেলসিয়াস মনে করো বাড়তে তাপমাত্রা কতক্ষণ লাগবে। সো এটা কি? এইচ ইকুয়ালস টু না, অ্যাকচুয়ালি হ্যাঁ, H=I²RT কে লিখি। I²RT, এটা এই ফর্মুলাতে ইউজ করতে হবে, এটা তো আমরা মোটামুটি শিওর। মানে টিটা বের করতে হবে, রাইট? এই টিটা বের করতে হবে। আমার এখানে কি এইচটা দেওয়া লাগবে? এই যে এই 24 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস পার্থক্য করার জন্য যে তাপটা প্রয়োজন, সেই তাপটা এখানে দিতে হবে। সো দ্যাট ইজ কি? এমএস ডেল থিটা। ডেল থিটারই সূত্র, তাই না এটা? I²RT। তাহলে এখানে দেখো ডেল থিটার ভ্যালু বসাবো 24, দেওয়াই আছে। এমএস এর ভ্যালু বসাবো পানি, আর হচ্ছে এম তো লিটার, তো কেজি, একই কথা। I²RT, I² মানে ভ্যালু জানো, আর এর ভ্যালু জানো, আর জাস্ট টিটা বের করবা। তাহলে অতএব টি ইকুয়ালস টু দ্যাট। শেষ, এটা 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 খতম। ওকে, আরেকটা ম্যাথ আমরা দেখি। আচ্ছা, এখানে বলছে 20 মিনিটে পানি ফুটে একটা কেটলিতে। হ্যাঁ, সো আমি ওই ওই কেটলিতেই, ওই একই কেটলিতে, হ্যাঁ, অর্থাৎ ক্ষমতা সেম, হ্যাঁ,
ওই কেটলিতে আমি 10 মিনিটে পানি ফুটাতে চাই, তাহলে আর কত আমার রেজিস্ট্যান্সটা কত বাড়ানো লাগবে? যেহেতু আমি 10 মিনিট বা আগে আমি ফুটে দিতে চাচ্ছি, তাহলে আমার অবশ্যই কোনো না কোনো ফ্যাক্টর তো চেঞ্জ করা লাগবে, সেটাই হচ্ছে আর। ওই আরটা কত? সেখানে দেখো আমরা কি জানি, ক্ষমতা বা উৎপন্ন তাপ যেটা, ওইটা হচ্ছে I²RT, তাই না? আবার এই যে I²RT যেটা আছে, এটা, এই I² আর কি, এই পিটি না, তো এই পি, এই পি হচ্ছে আমাদের পাওয়ার, রাইট? P × T, সে পিটা আমাদের ধ্রুব থাকবে, রাইট? অথবা পি বলতে পারো বা V²/, আরও বলতে পারো। যাই হোক, এই পিটা আমাদের ধ্রুব থাকবে, জাস্ট আমাদের টাইমটা চেঞ্জ হবে। সো আমাদের ওইটাই বের করতে হবে যে অ্যাকচুয়ালি এই টাইম 10 মিনিট, তাহলে আমার রেসিস্টেন্সটা কত। তাহলে আর টাইমের মধ্যে আমাদের রিলেশনটা এস্টাবলিশ করে করতে হবে। এখন দেখো তুমি আর যেটা আছে আর টি যেটা আছে, রিলেশনটা দেখো সমানুপাতিক। অর্থাৎ আম, আচ্ছা, তাপের অ্যামাউন্টটা, ওকে, আমরা এই কোয়েশনটাই দেখি যে PT = I²RT, তাপের অ্যামাউন্ট এখানে চিন্তা না করি। হ্যাঁ, তাহলে ইজি হয় বিষয়টা, যে আমাদের টি এর সাথে আর সমানুপাতিক, তাহলে R1/R2 ইকুয়ালস টু T1/T2, বিকজ এভরিথিং এলস ইজ ধ্রুব, রাইট? অনলি এর জন্যই লিখতে পারছি। তাহলে R1 কত? R1 তো আমি জানি না, R1 এর ভ্যালু চাইনি, বলছে R2 কত হবে। R2 হচ্ছে যে T1/T2, আমি এখন T1 কত, 20, আর T2 কত, T2 হচ্ছে 10। তাহলে এখন ওই যে আমি R2 বের করবো, রাইট? R2, তাহলে T2/T1, তাহলে 20/10, দ্যাট ইজ 2 R1। আমি কি ভুল করলাম? T2/T1, হ্যাঁ, T2 তো ½ R1, হ্যাঁ। ওকে, এই তো, এইটাই। আচ্ছা, এখানে এখানে কোনো ম্যাথ না, এটা কাইন্ড অফ ম্যাথেরই একটা অংশ, এটা হচ্ছে বিদ্যুৎ বিল হিসাবের ম্যাথটা আর কি। তো আমরা কি করি, আমরা হচ্ছে ব্যয়িত শক্তি ডাব্লিউ বের করি, রাইট? তো এটা এটা ডাব্লিউ, আর ওই যে আমাদের উৎপন্ন তাপ, ইটস তো বেসিক্যালি সেম থিং। এটাকে আমরা I²RT লিখতে পারি, এটাকে V²/R × T লিখতে পারি। হ্যাঁ, তারপর এটাকে আমরা লিখতে পারি VIT, P = VI, রাইট? আর ফাইনালি পিটি। তো বিভিন্ন বিভিন্ন রূপ আছে। যাই হোক, সো এই যে আমরা এই জিনিসগুলো দেখলাম, এগুলো কি প্রত্যেকটাই তো এনার্জি, রাইট? যে কত খরচ হয়েছে আমার। ব্যাপার হচ্ছে এইটাকে, মনে করো আমি ইয়াতে আনবো কিভাবে, ওই যে আমাদের বৈদ্যুতিক বিলে যেটা কিলোওয়াট আওয়ার যেটাকে বলে, ওইটাতে আমি কিভাবে আনবো? এটা আনা খুবই সহজ, দ্যাট ইজ, এই আমরা পুরা ভ্যালুটাকে আমরা অ্যাকচুয়ালি কিলোওয়াট আওয়ার লিখি, বা বি, বিওটি না, কিলোওয়াট আওয়ারে লিখি। সো এটা হইতেছে অ্যাকচুয়ালি এই W/1000, মানে এছাড়া আর কোনো কিছুই নেই এখানে। সাপোজ যেমন একটা তোমাকে এক্সাম্পল ম্যাথ দেই, ধরো W1, এই যে W1, মনে করে একটা ডাব্লিউ বের করলাম, এটা আমি একটা ফর্মুলা আকারে লিখি, হ্যাঁ। ওকে, সো ডাব্লিউ স্পেন্ট, যে কত এমন খরচ হয়েছে। তাহলে মনে করো সাপোজ একটা ম্যাথের মতো, যে ডাব্লিউ আমাদের আসছে হচ্ছে 200, ধরো 800, হিসাব করে দেখলাম 880। তো 880 কি, এটা হইতেছে আমাদের জুল, জুল। তো জুল আবার কি দেখো তো, জুল কি, এই যে পিটি না, W = পিটি, পি হইতেছে কি আমাদের ওয়াট, টি হচ্ছে কি আমাদের সেকেন্ড, তো ওয়াট সেকেন্ড। তো ওয়াট সেকেন্ড থেকে ওয়াট আওয়ার সম্ভব, ওয়াট আওয়ার থেকে কিলোওয়াট আওয়ার সম্ভব। ওই সেম জিনিসটাই হয়েছে কিন্তু এখানে হয়েছে। তো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি হচ্ছে ওয়াট সেকেন্ড, যদি জুল হয়, তাই না? ওয়াট সেকেন্ড, ওয়াট সেকেন্ড, হ্যাঁ, ওয়াট সেকেন্ড। তো এখান থেকে পরবর্তীতে কনভার্ট করব, তো কিভাবে করব? ওটা জাস্ট 1000 দ্বারা ভাগ দিব, হ্যাঁ। তবে এখানে ইয়ে আছে, নাট কাহিনী আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে আমি যে ব্যয়িত শক্তিটা বের করলাম, এখানে দেখবা টি এর একটা ব্যাপার আছে, এই যে টি, এখানে যে ওয়াট সেকেন্ড আছে না, দেখছো না সেকেন্ড আছে, এই সেকেন্ড থাকলে সমস্যাটা হচ্ছে এই, তুমি এই 1000 দ্বারা ডিরেক্ট ভাগ দিতে পারবে না। তো সেকেন্ডে রাখবো না, এটাকে আমরা ওয়াট আওয়ারে রাখবো, ওকে? তাহলে এখন তুমি হয়তো বুঝতে পারতেছো, এই যে ওয়াট আওয়ার হয়ে গেল, ওয়াট আওয়ার হয়ে গেলে এখন 1000 দ্বারা ভাগ দিলে তোমার কিলো ওয়াট আওয়ার হয়ে যাবে। সো এই যে 880 ওয়াট আসছে, ওটা ওয়াটস মানে নর্মালি ওয়াট সেকেন্ডে আসে, ঠিক আছে। সাপোজ মনে করো ওই যে W = ধরো VIT দিলাম, মনে করো 220 ভোল্টের একটা কারেন্ট, বাতি 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে
2 সেকেন্ড ধরে যাচ্ছে। এই জিনিস করে তুমি 1000টা ভাগ করলে কিন্তু অঙ্ক ভুল। যদি 2 ঘন্টা থাকে তখনই অনলি তুমি এই যে এমনি ডিরেক্ট খালি সূত্র বসায় খালি 1000 দ্বারা ভাগ দিলে অঙ্ক মিলে যাবে, মানে কিলোওয়াট আওয়ার বা বিওটি ইউনিট তুমি পেয়ে যাবে। কিন্তু যদি না করো, যদি এখানে যদি 2 সেকেন্ড থাকে তাহলে ওটা অবশ্যই মানে ভাগ করে 1000-এ কনভার্ট করে নিতে হবে, রাইট? ওকে, ঠিক আছে, শেষ। এরপর নেক্সট নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, বর্তনীর ভিতর যদি অভ্যন্তরীণ রোধ থাকে তাহলে তো আমরা জানি যে আই ইকুয়ালস টু আমাদের ভি বাই আর হইতো ন্যাচারালি, কিন্তু আই ইকুয়ালস টু ভি বাই আর না হয়ে তখন ই বাই আর প্লাস আর হয়, রাইট? তখন রোধ একটা বেড়ে যায়, এই তো। এটা তো আমরা জানি যে অভ্যন্তরীণ রোধ থাকলে এই ধরনের নাটক ঘটে। সো এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো, এটা আমি নট নেসেসারি ফর এক্সাম, বাট ইন্টারেস্টিং একটা জিনিস, আই থিঙ্ক ইট ইজ ওয়ার্থ দেখা, কখতে আসতেও পারে। সো এই জিনিসটা হচ্ছে এরকম যে এই যে আমাদের আই আছে, এখান থেকে তো আমরা পি বলতে পারি, তাহলে পি কত বা ক্ষমতা কত একটা বর্তনীর, দ্যাট ইজ আই স্কোয়ার আর টি, তাই না? তাহলে আই স্কোয়ার আর টি যদি হয়, তো এই আরটা কি বেসিক্যালি তুল্য রোধ, টোটাল অ্যামাউন্ট অফ রোধ রেসিস্টেন্স। তো এটাও কিন্তু বেসিক্যালি ওই যে তোমার হিসাব নিকাশ করে দেখবা যে পি ইকোয়ালস টু ওই যে আই স্কোয়ার আর টি লিখছিলাম, না আই স্কোয়ার আর হবে অনলি, হ্যাঁ, টি হবে না, টি তো ওই ডাব্লিউ এর ক্ষেত্রে জাস্ট পি সমান সমান বা ক্ষমতা সমান সমান আই স্কোয়ার আর। সো এটাকে আবার এইভাবে লেখা যায় যে ভি স্কোয়ার বাই আর, তাই না? ওকে, তো আমি যেটা পয়েন্ট মেক করতে চাচ্ছি সেটা আয়ের ভ্যালুটা এটা মনে করো বসাই দিব আমি। টোটাল আমার তাহলে কি আসবে, ই স্কোয়ার আর বাই আর প্লাস আর হোল স্কোয়ার, তাই না? এই যে এটা আসলো, এটা কি, এটা হচ্ছে আমাদের ক্ষমতা পি। মানে এটা কোনো সূত্র না রে, ওইভাবে দেখা লাগবে না, এটা কোনো সূত্র না, জাস্ট আমি দেখাইলাম আর কি যে এটা এরকম। মানে এখান থেকে আমরা ডিসিশনে আসবো যে কি ব্যাপার, যে এই যে আমাদের যে এই লাইনটা আছে আমাদের, এইটা দেখো এই যে স্কোয়ার টি স্কোয়ার আছে না, দ্যাট মিনস ডেফিনেটলি এটা কার্ভ টাইপের সামথিং। সো এই কার্ভের আমরা জানি কি গুরুমান লঘুমান হচ্ছে এই যে গুরুমানটা এইটা, রাইট? তো ডিডিএক্স বা এই বিন্দুর ঢাল শূন্য হইতে হয়, রাইট? সো আমরা ওটাই করি, ডিপি বাই ডিআর, আর এর সাপেক্ষে বের করি, দ্যাট শুড বি জিরো। এখান থেকে ক্যালকুলেট করে আমরা দেখবো যে এটা তখনই সম্ভব তখন আর ইকুয়ালস টু আর হয়। তো এখান থেকে আমাদের খুব একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং যে যখন এটা তখনই এই যে পি, তাহলে পি কোস্ট এটা কখন হয়, কোন বিন্দুতে হয়, যখন এই যে এটা হচ্ছে ধরো আর এর ভ্যালু, আর এর ভ্যালু, হুম, আর এর ভ্যালু যখন এটা আর এর ধরো আর কেন বাইরের আর বহিরোধ, হ্যাঁ বহিরোধ, বহিরোধ, আর এটা হচ্ছে আর, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে মনে করো ডট 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 ওইদিকে আর এর দিকে যাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে মনে করো পাওয়ার, এই পাওয়ার এটা সর্বোচ্চ, মানে এর উপরে নাই পি ম্যাক্স, এরপর সব নিচে। সো পি ম্যাক্স তখনই হবে যখন এই আমাদের যে বহিবর্তনের যে রোধটা আছে, রাইট, বাহিরের, হ্যাঁ এক্সটার্নাল, এক্সটার্নাল রোধটা আসলে আমাদের ব্যাটারির ইন্টারনাল রোধের সমান হবে, তখনই আমাদের পি ইকুয়ালস টু পি ম্যাক্স হবে। এইরকম একটা চিত্র দিয়ে দেখাইছে বইয়ে, তো এটা এইভাবেই দেখাইতে পারো। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো বেসিক্যালি সেটা হচ্ছে ব্যাটারির কনসেপ্ট, হ্যাঁ। ব্যাটারির কনসেপ্টটা এরকম, বা ব্যাটারিটা হইতেছে এই যে আমরা একটা দেখি সিরিজে, রাইট, এই যে একটা ব্যাটারি তার সাথে একটা রোধ, আর একটা ব্যাটারি তার সাথে একটা রোধ। তো এই ধরনের হলে তো আমরা জানি ব্যাটারির হচ্ছে আমাদের সূত্র কি, যে ইএস হচ্ছে ই ওয়ান প্লাস ই টু, ই ওয়ান প্লাস ই টু, এটাই আমাদের সূত্র। ওকে, কিন্তু এটা কখন, যদিও দুইটার ভ্যালু সেম না, ই ওয়ান ই টু, তারপরও এটা আমাদের খাটতেছে, এবং ব্যাটারি যদি অভ্যন্তরীণ রোধ আর থাকে তাহলে আর এস সমান সমান আর ওয়ান প্লাস আর টু। এটা কখন খাটতেছে, এটা যখন হচ্ছে আমাদের পোলারিটি সেম, দেখো প্লাস, এটা প্লাস মাইনাস, প্লাস মাইনাস, আর এখানে যাই থাকো না কেন আবার ধরো এখানে প্লাস মাইনাস, পোলারিটি সেম। যখনই পোলারিটি উল্টায় দিবে তখনই আমার এটা খাটবে না, তখনই আমার কেসিএল কেভিএল এ যাইতে হবে। সো অনলি ফর সেম পোলারিটিস আমাদের কাজ করবে, এটা হচ্ছে সেম পোলারিটি, সেম সেম পোলারিটি। ওকে, গেল, এটা গেল। এবার হচ্ছে যদি সমান্তরালে থাকে, রাইট, তাহলে এটা আমাদের একটা ইয়া, এবার যদি সমান্তরালে থাকে যে ব্যাটারি একটা এরকম আর একটা ব্যাটারি
এরকম। তো এই যে প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস, আর এখানে আর এখানে আর, ধরো এটা E1 এটা E2 দুইটা ডিফারেন্ট ভ্যালু, রাইট? সো আমাদের ব্যাটারির তখন তুললো যে আমাদের ইয়ারটা হচ্ছে, সেটা হচ্ছে ইপি বা ইকিউ যেটা ইচ্ছা, সেটা হচ্ছে প্রথমটা বাই তার রোধ, দ্বিতীয়টা বাই তার রোধ, ডিভাইডেড বাই 1/R1 প্লাস 1/R2। এটা এইভাবে দেওয়া এই কারণেই যে এটা তো জানোই এটা কেন এরকম হইতেছে, এটাই, এইটা, হ্যাঁ এটা এইভাবেই লেখো, হ্যাঁ। ওকে, মানে সূত্রটা এইভাবে পড়াটাই উত্তম। আর হচ্ছে আমাদের আর কি, টোটাল আর, আর ইকিউ হচ্ছে 1/R1 প্লাস 1/R2 ইনভার্স, এই তো হয়ে গেল। আর এটা হচ্ছে আমাদের সমান্তরাল আর ইয়া। এখন আই ডোন্ট থিঙ্ক যে এইখান থেকে কোনো ম্যাথ করানোর প্রয়োজন আছে। আই থিঙ্ক ইটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড যে এটা কি বলতে চাইতেছে। অ্যান্ড বেসিক্যালি এখান থেকে কিছু লাগলেও সেটা আমরা কেসিএল কেভিএল এ সেটা কভার করে ফেলবো। এবার হুইস্টন ব্রিজ নিয়ে আসি। হুইস্টন ব্রিজ হইতেছে এই যে একটা রোধ থাকবে। আচ্ছা, আমি ইয়া করি, এই মনে করে একটা রোধ থাকবে। আচ্ছা, এই আরেকটা রোধ থাকবে, এই আরেকটা রোধ থাকবে, এই আরেকটা রোধ থাকবে। তো এই সব জায়গাগুলোতে রোধ থাকবে। আচ্ছা, আমি এটা মুছে ফেলছি। এই সব জায়গাগুলোতে রোধ থাকবে, এরকম, 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 এরকম। অ্যান্ড মাঝখানে একটা গ্যালভানোমিটার থাকবে যেটার মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহ থাকবে না। অনলি ইফ এই যে পি কিউ আর এস আমি যেভাবে নামকরণ করলাম, আমি বলতেছি কিভাবে, পি কিউ আর এস যদি সাম্যাবস্থায় থাকে, এই যে পি, আমরা মনে রাখবো পি কিউ আর এস, মানে চিত্রটা এরকম হবে অলওয়েজ, পি কিউ আর এস এটা, এবং হচ্ছে এটা মনে রাখবো পজিটিভ থেকে দেখা শুরু করবা এবং নেগেটিভে দেখা শেষ করবা, মানে তীর চিহ্নটা এইভাবে টানবা যে পজিটিভ থেকে স্টার্ট করে উপরের বাহু থেকে এখানে যাবা, আবার পজিটিভ থেকে স্টার্ট করে নেগেটিভ এখানে যাবা। কাইন্ড অফ এইভাবে আমি রেকমেন্ড করি মনে রাখতে। এটাই হচ্ছে হুইস্টন ব্রিজ। এখন হুইস্টন ব্রিজের পাশাপাশি এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মিটার ব্রিজ। মিটার ব্রিজ হচ্ছে কিছুই না, ওই যে 1 মিটার দীর্ঘ ওই জকি টকি এখন আমি আঁকবো না, এটাই সমান সমান এল ডিভাইডেড বাই 100 - এল। এই এলটা কি, এলটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই মনে করো, এলটা হচ্ছে নিস্পন্দ বিন্দুর দূরত্ব, হ্যাঁ। এই এল হচ্ছে নিস্পন্দ বিন্দুর দূরত্ব। এটা জাস্ট মান দেখে সূত্রে মান বসাও আর ম্যাথ করো। এর জন্য এই ম্যাথও আমি করাবো না। তবে আমি কিছু হুইটস্টোন ব্রিজের ইয়া দেখাইতে পারি, অল্টারনেটিভ। হুইটস্টোন অল্টারনেটিভ চেহারা দেখাইতে পারি। ইটস রিভিশন ফর এইচএসসি, নট অ্যাডমিশন, হ্যাঁ। সো এটা মনে করো এরকম, 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 এইরকম। সো এটা কিন্তু হুইটস্টোন ব্রিজ। ওকে, আবার আরেকটা আছে সেটা হচ্ছে এরকম, এই আরেকটা রোধ, এই আরেকটা রোধ, এই যে তিনটা রোধ আমি আঁকলাম না, আরেকটা রোধ বাকি না। সো এই যে এটাকে আমি সামনে এমনি প্রবর্তিত করে দেখাই দিব যে এটা আমি নড়াচড়া করতে পারবো। ঠিক আছে, 1 2 3 4 5, আরেকটা বাইরে রোধ নেব এটা। সো এটা কি হবে, এই যে দেখো এখানে দুইটা রোধ আছে, এখানে দুইটা রোধ আছে, এইটাকে টেনে জাস্ট ওই পাশে নিলেই দেখো মাঝখানে এটার বাহু, আর এটা বাহিরে বাহু, আর এটা এই যে এইটা হচ্ছে এই বাহু। তাহলে এটা হুইটস্টোন ব্রিজে ফেরত আসলো। সো এই দুইটা রূপ আর কি দেখাই দিলাম এক্সট্রা, আরো আছে, বাট আই থিঙ্ক ডোন্ট থিঙ্ক এটা এখন লাগবে। ওকে, চলো। তবে ব্যাটারির কোনো ম্যাথ না দেখালেও আমি ব্যাটারির একটা ইয়া দেখাবো, সেটা হচ্ছে ম্যাট্রিক্স ব্যাটারি সার্কিট। মানে ম্যাট্রিক্স ব্যাটারি সার্কিটটা কিরকম যে, মানে এতগুলো ব্যাটারি তোমার তুলরোধ বের করতে ইচ্ছা করবে না, যেরকম মনে করে যে এরকম সবগুলো ব্যাটারি একই, এই একটা দুইটা, আচ্ছা মনে করো প্রত্যেকটারই আমি একটু দুই একটা লিখলেই, তারপর ডট ডট দিয়ে দিব, একটা দুইটা, দেন ডট 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 ডট, ওকে। আবার এখানে একটা দুইটা, ডট ডট ডট, একটা দুইটা, ডট ডট। আচ্ছা, আবার এখানে এক দুই, আবার এক দুই, ডট ডট ডট। সো এই যে এরকম করে মনে করো উপরে নিচে যেতে আছে, তো এই পর্যন্ত ধরো এখানে টোটাল এম সংখ্যক আমাদের কলাম আছে, আর এই দিকে ধরো আমার টোটাল এন সংখ্যক কলাম আছে, মানে রো আছে। কি বললাম আমি, এম সংখ্যক রো, আর
এন সংখ্যক কলাম, ঠিক আছে, প্রত্যেকটাতে একটা করে ব্যাটারি এরিয়া আছে। তো এরকম ক্ষেত্রে তুমি কি করবা, এরকম ক্ষেত্রে এটা কিন্তু বোর্ডে আসছে একবার, ঢাকা বোর্ডে আসছে। সো এরকম ক্ষেত্রে আমাদের ই ইকিউ বা ইকুইভ্যালেন্ট হইতেছে আমাদের, সেটা হচ্ছে এন ইন্টু ই, অর্থাৎ এন কি, কলাম সংখ্যা, কলাম সংখ্যা গুণ আমাদের এক একটা যে আমাদের ইয়ে আছে, কি বলে, ব্যাটারি আছে, প্রত্যেকটাই ই। ওকে, এন্ড আমাদের যে টোটাল রোধটা সেটা কি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এন আর বাই এম। কিছু নেই, ফর্মুলাগুলো ম্যাট্রিক্স সার্কিটের জন্য শিখে রাখো। আচ্ছা, এবার কয়টা টোটাল কোষ আছে, হ্যাঁ, মোট কোষ সংখ্যা, এই প্রতিটা ফর্মুলা যেহেতু একবার বোর্ডে আসছে, এম ইন্টু এন। আর হইতেছে আমাদের কন্ডিশন ফ্রম ম্যাক্সিমাম কারেন্ট, হ্যাঁ, কন্ডিশন ফর ম্যাক্সিমাম কারেন্ট, এটা বোর্ডে আসছে, এটা কিন্তু একদমই আউট অফ বেস টপিক লাগতেছে, কিন্তু এটা বোর্ডে আসছে এই কারণেই দেখাইতেছি। আচ্ছা, সাদা দিয়ে লিখি, এম আর ইকুয়ালস টু এন আর। সো এটা হচ্ছে মানে ম্যাট্রিক্স ব্যাটারি সার্কিট। আচ্ছা, এখানে বেসিক্যালি আমি ওই যে বিভিন্ন রোধের মধ্যে দিয়ে কারেন্ট বের করার ম্যাথটা আর কি করব। সো যখন রোধগুলো প্যারালালে থাকবে, রাইট, তখন আমরা কিভাবে বের করব, তখন এই যে আমাদের এরকম ভাবে আছে চারটা রোধ, 5 ওহম 5 ওহম 5 ওহম করে, আই হচ্ছে মূল প্রবাহ, I1 I2 I3 I4, 4 ভাগে আমাদের ভাগ হয়েছে। এখন দেখো টোটাল কারেন্ট হচ্ছে আমাদের 20 অ্যাম্পিয়ার বলে দিচ্ছি। তো এখন এখান থেকে বোঝা যাচ্ছে যে 20 অ্যাম্পিয়ার কারেন্ট চারটা সমান রোধ বিশিষ্ট ব্রাঞ্চে ভাগ হবে, 4 4 4 4, 4 5-এ, আচ্ছা আমি চারটা দিছি না, 4 4-এ 16, না না না, আরেকটা দেই, হুম, এই যে আরেকটা, দ্যাট ইজ I5। তাহলে 20 অ্যাম্পিয়ার 4 করে 5টা ব্রাঞ্চে ভাগ হবে না, 4 5-এ 20, হ্যাঁ। সো এখন এখানে এই যে 5, এইভাবে আমি জানি প্রতিটা লাইনের কারেন্ট হচ্ছে 4। মানে এটা আমি বুঝলাম বিকজ আমার ওই সেন্সটা আছে তাই, বাট আমি সূত্র দিব এখন, সবসময় তো এরকম থাকবে না। সূত্র হইতেছে, মানে সূত্র না, আমি বেসিক্যালি ম্যাথটা করি তারপর সূত্রটা আমি লিখবো। সো আমি I1 বের করতে চাই। I1 কি, এটা হচ্ছে যেই রোধের মধ্যে দিয়ে বের করতে চাই সেই রোধ, তারপরে না, সরি সরি কি বললাম, যে রোধের মধ্যে দিয়ে বের করতে চাই সেটা বাকি বাকি সব রোধের তুল্য রোধ। তাহলে দেখো 5 আর 5-এর তুল্য রোধ কত, 2.5। এই 5 আর 5-এর তুল্য রোধ কত, 2.5। তাহলে 2.5 আর 2.5-এর তুল্য রোধ কত, এখন তো আমার নিজেরও ক্যালকুলেটর লাগবে। না অ্যাকচুয়ালি না, কারণ ওই 2.5 এর অর্ধেক হচ্ছে 1.25, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের এই রোধ বাদে দেখো, এই রোধ বাদ দিয়ে বাকি চারটা রোধের তুল্য রোধ কি, 1.25। ওকে, গেল। এরপরে ওই রোধ বাদে যেটাই, এই ভ্যালুটাই যোগ আমাদের যে এই রোধটা, এটা 5, গুণ আমাদের মূল প্রবাহ, দ্যাট ইজ 20। মানে এটা আমি ক্যালকুলেটরে টিপি, এখন দেখি কত ভ্যালু আসে। আমার ভ্যালু আসছে 4। ঠিক আছে, তো এখান থেকে আমাদের যে ফর্মুলাটা ডেভেলপ করলাম সেটা হচ্ছে আমরা I1 হইতেছে, বা I1, হ্যাঁ I1-ই দিই। I1 হচ্ছে মানে রোধ ওই রোধ বাদে বাকি গুলোর তুল্য রোধ। আচ্ছা দাঁড়া, এটা এক কাজ করি, প্লাস আমাদের ওই রোধ এইটা গুণ মোট প্রবাহ I। আচ্ছা, এটা গেল আমাদের একটা সূত্র। তাহলে এই সূত্র আমরা আবিষ্কার করলাম একটা। এরপরে নেক্সট যেটা আছে, আমরা আবারও 4 অ্যাম্পিয়ারই বের করব। এই প্রথম ব্রাঞ্চেরই কারেন্ট, দ্যাট ইজ এটা হচ্ছে RP/R1, মানে এর পুরা সমবায়টার ইয়া কত, 5 5 কত, 2.5, আর 5 আর 5 কত, 2. আমরা পুরো তো জানি চারটার মধ্যে 1.25, 1.25 এর সাথে আবার 5-এর কত, এটা ক্যালকুলেটর লাগবে তো।
1.25 ইনভার্স, 5 ইনভার্স, পুরাটা ইনভার্স, 25 ইনভার্স, 5 ইনভার্স, দ্যাট ইজ 1। আচ্ছা, তাহলে আমাদের আরপি আসছে 1 ওহম। ও হ্যাঁ, তাই তো, 5টা। অ্যাকচুয়ালি আমাদের ব্রাঞ্চ 5টা, প্রতিটা ব্রাঞ্চে 5 ওহম করে, তাহলে তো আমাদের একই হবে। আচ্ছা, এটা ইডিয়টিক ছিল আমার পক্ষ থেকে, যাই হোক। সো 1 হবে, 1 দিলাম, তুল্য রোধটা দিলাম, তুল্য রোধ ভাগ আমার যে রোধ বের করতে চাচ্ছি সেই রোধটা দিলে ভাগ দিলাম, গুণ আমার টোটাল কারেন্ট প্রবাহ, দ্যাট ইজ 20। তাহলে এটা তো ক্যালকুলেটর লাগবে না, 4 5 করেছে 4 অ্যাম্পিয়ার। সো এইটা কি ইন্ডিকেট করলো? এটা ইন্ডিকেট করলো এটা, আচ্ছা এটা এখানে লিখে রাখি। সো এটা ইন্ডিকেট করলো এটা যে আমাদের I1 ইজ অ্যাকচুয়ালি আরপি, পুরা রোধটার মানে পুরো সমবায়টার, আরপি দিয়ে লিখলে বুঝবে না, পুরো সমান্তরালে সমান্তরালের ইকিউ বাই আমি যে রোধটা বের করছি সেই রোধটা গুণ টোটাল আমাদের প্রবাহ। তো দুইটা সূত্র হলো এই নিয়ে, রাইট? এই দুটাই হচ্ছে রোধের মধ্যে প্রবাহ। সিরিজে তো প্রবাহ সেম, রাইট? সিরিজে তো লেখা রাখি, সিরিজে এরকম I1, এখানেও I1 ই। সো আর এইটা হইতেছে আমাদের টু ফর্মুলাস। হ্যাঁ, আচ্ছা আমি এখানে অন্য কালিতে লিখবো, টু ফর্মুলাস গেল। আচ্ছা, আর ওই নতুন টপিক, হ্যাঁ এখানে তো ম্যাট্রিক্স ব্যাটারি দেখাইছিলাম না, এখানে দেখো এম আর ইকোয়ালস টু এন আর, ঠিক আছে। এই আরটা কি? আরটা হইতেছে অ্যাকচুয়ালি আমাদের বহিরোধ, মানে বহিবর্তনীর টোটাল রোধ। হ্যাঁ, টোটালটা কিন্তু আর ই কিউ দিলাম, হ্যাঁ, বহিবর্তনীর টোটাল রোধটা। আর এখানে আরেকটা জিনিস আমি মেনশন করতে ভুলে গেছি, শোনো এটা লাগবে, এটা দেখে রেখো, ঢাকা বোর্ডে একবার আসছে, বইও আছে। আচ্ছা আমি কি একটু সুন্দর করে লিখতে পারতাম না? আর ই কিউ এটা লিখলেই হবে। আচ্ছা, এবার আরেকটা পয়েন্ট, এটা কন্ডিশন ফর ম্যাক্স কারেন্ট এইটা। আর ম্যাক্স কারেন্ট কি? ম্যাক্স কারেন্ট হচ্ছে আই ইকুয়ালস টু, আই ম্যাক্স লিখি, আই ম্যাক্স হচ্ছে এম এন ইন্টু ই, মানে যতগুলো কোষ আছে তত গুণ তার হচ্ছে আর কি কোষের পাওয়ার, ডিভাইডেড বাই 2 √, এম এন আর আমাদের বহিরোধ ইন্টু আর, এই যে এইটা। ওকে, ওকে, এখন আমাদের এই টপিকটা যেহেতু হয়েছে, এই টপিকের সাথে রিলেটেড টপিকটা হইতেছে আমাদের শান্ট অ্যান্ড গ্যালভানোমিটার। সো শান্ট অ্যান্ড গ্যালভানোমিটার ব্যাপারটা কি, এই যে সাপোজ আমাদের 2 3টা আছে, একটা হচ্ছে গ্যালভানোমিটার, একটা হচ্ছে অ্যামিটার, একটা হচ্ছে পটেনশিওমিটার, রাইট? আচ্ছা, তাহলে আমরা আগে গ্যালভানোমিটারটা দেখি, যে এটা হচ্ছে আমাদের গ্যালভানোমিটার, রাইট? এটা তড়িৎ বিক্ষেপ দেয় যে আমাদের কত নিচে দেই, এটা বিক্ষেপ দেয় যে আমাদের কত অ্যামাউন্ট অফ তড়িৎ প্রবাহ হচ্ছে। ওকে, এটার সাথে আমরা একটা রোধ যুক্ত করি সমান্তরালে। So, আমি পুরো সার্কিটটা আঁকবো না, হ্যাঁ, সমান্তরাল রোধ যুক্ত করি। কেন করি? বিকজ যে এটা পরে কানেক্টেড। সো এই রোধটা কেন যুক্ত করি? বিকজ এইটা মনে করো 2 মিলি অ্যাম্পস মাপতে পারে, কিন্তু আমার মাপা দরকার 2 অ্যাম্পিয়ার। তো আমি এখানে 2 মিলি অ্যাম্পস পাঠাই আর বাকি এক্সট্রা কারেন্টটা এটার মধ্যে দিয়ে পাস করে দিই, কাইন্ড অফ এরকম একটা থিম। ওকে, তাহলে এখন আসো যে যদি তাই করতে হয় তাহলে কি ব্যবস্থা নিতে হবে, এক্ষেত্রে সূত্রটা কি? তো সূত্রটা খুবই সিম্পল, মনে করো এটা শান্ট এবং এটা গ্যালভানোমিটার। তো আমাদের যে শান্টে যে কারেন্ট আছে, যে এখন প্রতিটাই সূত্র একটা সূত্র বলতে কি, এটা কাইন্ড অফ ওই যে আমি যে এর আগে যেটা দেখাইলাম, এটা আসলে কারেন্ট ডিভাইডার ল না, এটা কিসবের ভোল্টেজ ল টর একটা, মানে বলতে পারো একটা অনুসিদ্ধান্ত আর কি এগুলার। সো আমরা ওইটাই করবো যে এই আই এস এস এর মধ্যে দিয়ে কারেন্ট কত আছে বড় হাতের লিখি, বইয়ের কনভেনশনটা ফলো করি। সেটা হচ্ছে আই এস ইকুয়ালস টু, দেখো তার ইয়া কি, মানে এটা বাদে অন্য রোধগুলো তুলনা রোধ শুধু জি, রাইট? জি, তারপরে জি প্লাস কি, যে রোধের মধ্যে দিয়ে বের করছি সেই রোধ গুণ আমাদের মোট প্রবাহ। সো আই এস ইকুয়ালস টু এত। তাহলে আইজি কত হবে? আইজি কত হবে? আইজি হইতেছে এস, এস প্লাস জি ইন্টু আই, রাইট? এটা দিয়েই ম্যাথ হবে, এইটা দিয়েই মোটামুটি ম্যাথ হয়ে যাবে। সাপোজ একটা ম্যাথ দিই আমি এখানে,
যে সাপোজ আমাদের একটা এই যে ম্যাথ, আচ্ছা আমি লিখে নিই এটাগুলো আগে। আচ্ছা ম্যাথটা হচ্ছে এটা, যে আমার ওই গ্যালভানোমিটারটা 1 মিলিঅ্যাম্প পর্যন্ত কারেন্টে বিক্ষেপ দিতে পারে, কিন্তু আমি এখন 10 অ্যাম্পিয়ারের কারেন্ট ফ্লো দিছি। ওকে, এখন গ্যালভানোমিটারের রোধটা হচ্ছে এটা, এটা জি। আর আমাদের শান্টের লোডটা কত হবে, বা শান্ট কতটুকু হইতে হবে এটা করার জন্য। সো এটা দেখো এই দুইটা সূত্র দিয়ে কিন্তু হবে, এই দুটো সূত্র ইজিলি এটা করতে পারবো। সেটা হচ্ছে আমরা বের করব কি, শান্ট না। ওকে, তাহলে আমরা এখন এই যে গ্যালভানোমিটার কারেন্ট দিলাম, তো এস প্লাস জি ইন্টু আমাদের মোট কারেন্ট আই, তো আই জি বাই আই, এস প্লাস জি। সো দেখো এই যে আইজি কি, আইজি হইতেছে বেসিক্যালি গ্যালভানোমিটারের কারেন্টটা। সো গ্যালভানোমিটারে তো 1 মিলিঅ্যাম্পসই যাবে, এর বেশি তো যাবে না, আবার এর কমও আমি পাঠাবো না। তাহলে আমি 1 মিলিঅ্যাম্পসই দিলাম। ওকে, এরপরে এই যে আই, আমার টোটাল কারেন্ট কত, 10। খালি মান বসানো, তো আর কিছু নাই। এস হইতেছে আমরা বের করব, আর জি তো বলেই দিছি 100, বাস। তাহলে এখান থেকে এরপরে জাস্ট এস এর ভ্যালুটা বের করতে হবে, এস সমান সমান কত। ওকে, শেষ। এই ম্যাথ দিয়ে আমরা আরেকটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে এই এন এর ভূত কাহিনী। হুম, এই তোমার হচ্ছে পাল্লা বৃদ্ধির ক্ষেত্রে, হ্যাঁ, পাল্লা বৃদ্ধি, মানে এই সূত্রটা তখন ইউজ করবো যখন পাল্লা বৃদ্ধি রিলেটেড ব্যাপার থাকবে। পাল্লা বৃদ্ধির ক্ষেত্রে এই তোমার এন ইকুয়ালস টু, এটা সবসময় মনে রাখবো, শেষ বাই আদি। মানে ব্যাপারটা কিরকম, মনে করো অ্যামিটারকে যে এই অঙ্কটা দিয়ে আমি বুঝি, আচ্ছা এটা তো লিখছি না, আচ্ছা এটা একটা সূত্র আছে। আর এস সমান সমান আর ডিভাইডেড বাই n-1। হুম, এই দুইটা সূত্র, এর কাইন্ড অফ শর্টকাটও বলতে পারো ইন ওয়ান সেন্স, তবে এটা সিকিউতে ইউজ করা যাবে। সো এখানে দেখো এই যে আমি 1 মিলিয়ন থেকে 10 অ্যাম্পিয়ারে মাপতেছি, সো ডেফিনেটলি আমার একটা পাল্লা বৃদ্ধি ঘটছে, কারণ পাল্লা তো অবশ্যই বৃদ্ধি করছে, কারণ আগে তো 1 মিলিমিটার মাপতেও, এখনও 10 অ্যাম্পিয়ার মাপতেছে। সো এই যে পাল্লা যে বৃদ্ধি ঘটছে, এর জন্য আমরা এটাকে এইভাবে করতে পারি, এই এন এর সূত্র দিয়ে করতে পারি। তাহলে এন হইতেছে আমাদের শেষ কতখানি মাপতেছে 10, আর আগে কত মাপতো 1 × 10⁻³ যেহেতু মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, তা আমাদের টোটাল কত হইল, তাহলে 10 বাই এই যে 1 × 10⁻³ এটা 3 হবে 10⁻⁴, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এস এর ফর্মুলা কি হবে, এস হইতেছে এই তোমার আর, যেটা গ্যালভানোমিটার, আছে আমি সূত্রটা লিখি, n-1। তো এখানে আর কত, নিচে লিখি, আর হচ্ছে 100, এন হচ্ছে 10⁻⁴ -1, অ্যান্সার সেম আসবে। ওকে, এটা হচ্ছে মেথড 2। এভাবেও করতে পারি, এভাবেও করতে পারি, যেভাবে আমাদের সুবিধা হয়। এটা বোধহয় এমসিকিউর জন্য বেশি ফেভারেবল, বাট ওই তো, যে যেটা পারবে সেটা সে খুব দ্রুতই পারবে। ওকে, আমাদের এখন একটা, এটা হচ্ছে একটা কাইন্ড অফ অবজারভেশন, অবজারভেশনটা ইম্পর্ট্যান্ট মনে রাখা। ওকে, অবজারভেশনটা এটা, যে এই যে আমরা এই পাল্লা বৃদ্ধিটা দিয়ে বুঝলাম, এখানে দেখো এই এনটা কি অ্যাকচুয়ালি শেষ বাই আদি না, এই এন দিয়ে আবার এখানেও কারসাজি আছে। মনে করো কি যে এই আইজি বা বইয়ে যেটা লেখছে, I/IG ইকুয়ালস টু এন, 1/n। আরে না, দাঁড়াও, IG/n, হ্যাঁ, IG/I ইকুয়ালস টু 1/n। এর অর্থ কি দেখাও, এর অর্থ হচ্ছে এটা, মানে এটা একটা ফর্মুলা। ওকে, এটা ফার্স্ট অফ অল এটা মনে রাখো, IG/I। কিন্তু এটা মনে রাখতে কষ্ট হলে এভাবে মনে রাখতে পারো, যে NIG ইকুয়ালস টু আই, যেমন মনে রাখতে পারো। অর্থ হচ্ছে এটাই, যে আমরা ইয়া কারেন্টটাকে এত গুণ করতেছি আই পাওয়ার জন্য, মানে এইভাবে আর কি, গ্যালভানোমিটারের কারেন্টটাকে এন গুণ করতেছি আমরা আই পাওয়ার জন্য। ঠিক আছে, তো এইভাবে এন বের করতে পারবা। যেমন এখান থেকে এই যে এই পার্টটা থেকে দেখো, এই লাইনটা আমি লিখি, এই লাইনটা, তাহলে IG/I ইকুয়ালস টু
এস ডিভাইডেড বাই এস প্লাস জি। তো এখন খেয়াল করো, এই যে আইজি বাই আই যেটা আছে না, হুম হুম, এই আইজি বাই আই এটা কি এর উল্টা না? না, ও এটা সমান তো, আইজি বাই আই তো ওয়ান বাই এনই, তাহলে এটা কি ওয়ান বাই এন। এই আইজি বাই আই এর ভ্যালু কত ছিল? এটা যদি উপরে নিতাম তাহলে যে 10⁻³ আর 10⁻⁻4 হইতো, রাইট? মানে ধরো আমি এখানে আবার লিখি, এই যে এটা কত 10⁻⁻4 হচ্ছে না, এই যে এটা, তাহলে সমান সমান কি এস ডিভাইডেড বাই এস প্লাস জি। আবার আমরা কি জানি, আইজি বাই আই কি এন, ওয়ান বাই এন, তাই না? তাহলে ওয়ান বাই এন সমান সমান কি 10⁻⁻4। তাহলে ওয়ান বাই এন ইকুয়ালস টু 10⁻⁻4, অতএব এন ইকুয়ালস টু 10⁻4। দেখছো? সো আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি যেভাবেই করো কিনা, এই অবজারভেশনটা এই কারণে ইম্পর্টেন্ট, বিকজ দুইটাই যে একই জিনিস, দুইটাই যে কানেক্টেড, এইটা ওই জিনিসটাকে মানে স্ট্যাবলিশ করতেছে যে হ্যাঁ দুইটাই কানেক্টেড, অ্যাকচুয়ালি একই জিনিস করতেছে। ওকে, তাহলে এটা গেল একটার পার্ট, এই যে আইজি বাই আই মানে গ্যালভানোমিটার কারেন্ট বা ইয়া কারেন্ট, এটা মানে এটা লেখার আরও একটা তাৎপর্য আছে। এই যে এটা সমান সমান যে আমরা লিখলাম এস প্লাস এস বাই জি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের শান্ট গুণক। এই এটাকে একটু দূরে সরাই, সমান সমান এস প্লাস এস বাই জি, এটা হচ্ছে শান্ট গুণক বা গুণন ক্ষমতা, শান্ট ক্ষমতা, ক্ষমতা গুণক বা গুণন ক্ষমতা, গুণন ক্ষমতা। ওকে, গেল এই পার্টটুকু তো গেল। এরপর আছে ভোল্ট মিটার। আচ্ছা, ভোল্ট মিটারে কি হয়, এই যে আমাদের এটা হচ্ছে আমাদের ধরো ভোল্ট মিটার, এই ভোল্ট মিটারটা বেসিক্যালি, ও আচ্ছা অ্যামিটারই তো বলিনি। আচ্ছা, অ্যামিটারের এটা সেম, দেখো অ্যামিটারে কি হয়, অ্যামিটারটা অ্যাকচুয়ালি কি, অ্যামিটার হইতেছে গ্যালভানোমিটার প্লাস শান্ট। এই যে এইটাই হইতেছে অ্যামিটার সার্কিট, এই পুরাটাকে আমরা বলবো একসাথে অ্যামিটার। ওকে, সো এই অ্যামিটারে ওই তোমার হইতেছে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি এই সেম জিনিসকে মেনে চলবে, সব কিছু সেম হবে, খালি এখানে গ্যালভানোমিটারের জায়গায় অ্যামিটার লাগাই দিলে একই কথা। ওকে, সো অ্যামিটার নিয়ে আর কোনো কথা নেই। আচ্ছা, এরপরে হইতেছে এরপরে হইতেছে তোমার ইয়া, ওই যে ভোল্ট মিটার। হ্যাঁ, ভোল্ট মিটার কি করে, একটা এই অংশের একটা ভোল্টকে সে মাপে, তাই না? ভোল্ট মিটার বেসিক্যালি রোধ, একটা উচ্চ মানের রোধ। হ্যাঁ, একটা উচ্চ মানের রোধ, এত উচ্চ যে এর ভিতরে কারেন্ট যেটা যাইতেছে সেটা টেন্স টু জিরো অ্যাকচুয়ালি, কারেন্ট খুবই নগণ্য। তো ভোল্ট মিটারে রোধের ভ্যালু তোমাকে 1000 দিবে, 2000 দিবে, এরকম ওহম। সো এই রোধের ভ্যালু হাই উচ্চ এই কারণেই দেওয়া হয়, কিন্তু এই রোধের ভ্যালু দিয়ে কিন্তু কোনো কারেন্ট প্রবাহিত হবে না, এটা ওই ওই হিসাব করা যাবে না। ঠিক আছে, ওইটা ইগনোর করা হয়। আচ্ছা, তো এখন অনেক সময় কি বলবে যে মনে করো ভোল্ট মিটার 220 ভোল্ট পর্যন্ত মাপতে পারে, তুমি এটাকে 330 ভোল্ট মাপাও, অর্থাৎ আর একটু বেশি মাপাও, তখন তুমি কি করবা, এইটা বৃদ্ধি করার কৌশল হচ্ছে আরো বেশি রোধ দেওয়া, শ্রেণীতে, অবশ্যই শ্রেণীতে আরো বেশি রোধ দেওয়া। তাহলে তখন তুমি কি করবা, আরো একটা এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করবা, রাইট? আচ্ছা, তাহলে আমরা মনে করি এটাই হচ্ছে ভোল্ট মিটারের সেই মনে করো আর বা জি, গ্যালভানোমিটারের জির সাথে কিন্তু মিলাও না, আমি জাস্ট ঠিক রাখার জন্য, একই রকম রাখার জন্য বলতেছি। আর এটার সাথে আরো এক্সট্রা তুমি যোগ করতেছো এস, ঠিক আছে? হুম, তো অনেকটা ওরকম ভাবতে পারো। সেই কাজটা আমরা কেন করলাম, করলাম এই কারণে আমাদের ইয়াটা অ্যামাউন্ট মানে পরিমাপ করার অ্যামাউন্টটা বাড়বে, বেশি রোধ হইলে বেশি অ্যামাউন্টে আমি ইয়া করতে পারবো, এটাই সিম্পল কনসেপ্ট। হ্যাঁ, তো এখন মনে করো আগে মাপতে পারছিল ভিএ, এখন মাপতে পারছে এন ভিএ, মানে ভি এর এন গুণ, এই যে পাল্লা বৃদ্ধি হইলো এন বাই, মানে এন গুণ করে পাল্লা বৃদ্ধি হইলো, এন এর সূত্র কিন্তু এই শেষ বাই আদিই থাকবে, সবসময় এটাই হবে। আচ্ছা, তাহলে এবার ভোল্ট মিটার, রাইট? এটা হচ্ছে অ্যামিটার, অ্যামিটার আর গ্যালভানোমিটার, আর এটা হচ্ছে ভোল্ট মিটার। ভোল্ট মিটারের ক্ষেত্রে কি হয় দেখো, ভোল্ট মিটারে আমাদের তো বিভব পার্থক্যটা তো সেম থাকে না, যেহেতু ভাইয়া হইতেছে, আমাদের কারেন্ট প্রবাহটা সেম থাকে, এখানে জিরো কারেন্ট ফ্লো, রাইট? কারেন্ট প্রবাহটা এখানে সেমই থাকবে। সো কারেন্ট প্রবাহ যদি সেম থাকে, আই ইকুয়ালস টু ভি বাই আর আমি জানি,
ভি বাই আর। তো তাহলে প্রথমে আগে আমাদের কত ছিল, ভি এ বাই আর এ। তো আর এটা কি অ্যাকচুয়ালি, এটা আমি বুঝাইতেছি ওই যে এই রোধটা, তো এটা আসলে জি ছিল, রাইট, ধরলাম জি। তারপরে কি হইলো, আমার বাড়লো এন ভি এ হইলো, আর নিচে জি প্লাস এস হইলো, কারণ শান্ট আমি যুক্ত করলাম, এখন আমার এত বেশি মাপতে পারতেছে সে। ওকে, তাহলে দেখো ভি এ কাটাকাটি, ভি এ কাটাকাটি থাকে শুধু এন, জি প্লাস এস কে ওইদিকে নিলে হিসাব কিতাব করলে আমরা দেখবো থাকতেছে এস ইকোয়ালস টু এন মাইনাস ওয়ান ইন্টু জি। সো অর্থাৎ এটাকে এভাবেও বলে অনেকে, যে আমার যে এক্সট্রা এস যুক্ত করতে হইতেছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এন মাইনাস ওয়ান ইন্টু আর, মানে জি দিয়ে গ্যালভানোমিটার ইন্ডিকেট করে, সো ওইটাকে ওইটা না লিখে আমরা এটা লিখি। এই তো, এটা এটা হচ্ছে আমাদের ভোল্ট মিটারের ইয়ার সূত্র। তো হ্যাঁ, এখন যে কোনো একটা ম্যাথ আমরা ধরি, ধরো মনে করো এই ম্যাথটা আর এক্সট্রা করে লেখার কিছু নাই। মনে করো 330 ভোল্ট মাপতে পারতো, এখন সে 450 ভোল্ট মাপতে চায়। তাহলে ভোল্ট মিটারে কতটুকু শান্ট যুক্ত করব বা কতটুকু রোধ সমান্তরাল লাগাইতে হবে, সেইটা হচ্ছে আহ, এই তোমার ধরো, ও ভোল্ট মিটারের আমার আগের থেকে রোধটা বলতে হবে, সেটা হচ্ছে 1000 ওহম। তাহলে আর আমরা এস সমান কি জানি, এন মাইনাস ওয়ান ইন্টু আমাদের আর। তাহলে এন মাইনাস ওয়ানটা কি, সেটা হচ্ছে এন হইতেছে ওই যে যত গুণ করছি আমি, তো 450/330, এটা হচ্ছে আমাদের এন। তাহলে 450/330 মাইনাস ওয়ান ইন্টু আর হইতেছে আমাদের যে রেসিস্ট্যান্সটা ভোল্ট মিটারে, সেটা হচ্ছে 1000। যেটা আসবে ওইটাই নির্দ্বিধায় আমি খালি ওই ভোল্ট মিটারের যে রোধ আছে তার পাশে ওইটাই আমি এস লাগাই দিব শ্রেণীতে, কাজ শেষ। ওকে, এটাই, এই গেল আমাদের একটা ম্যাথ। আচ্ছা, উম, আর কিছু আছে? পটেনশিওমিটার আছে। আচ্ছা, পটেনশিওমিটার মিটার ব্রিজ তো আমি অলরেডি দেখাইছি একবার এখানে। আচ্ছা, ব্যাটারি নিয়ে একটা অ্যাডভান্স আলোচনা করা যাবে, ওকে। আচ্ছা, এখানে বলে দিই, একটা ব্যাটারি যখন এরকম থাকে, আর একটা ব্যাটারি যখন সেম, মনে করো দুইটাই এরকম থাকে, তখন কিন্তু দুইটা ব্যাটারি কাটাকাটি হয়ে যায় এবং আমাদের টোটাল ই নেট জিরো হয়ে যায়। ওকে, গ্যালভানো, এটা দেখাইছি, এটা হয়েছে, এটাও হয়েছে। আচ্ছা, রোধের আর একটু টপিক আছে, আগে ইম্পর্টেন্টগুলো দেখাই নিচ্ছি। আচ্ছা, আমার মিটার ব্রিজ দেখায়নি, মিটার ব্রিজ এখানেই বোধহয় লিখছি, হ্যাঁ এই যে এটা, এটা লিখছি, এটা আসলে কি মনে করো। আচ্ছা, মিটার ব্রিজ নিয়ে পরে আসতেছি। হুম, গেল আমাদের, এরপরে বাকি আছে জাস্ট পটেনশিওমিটারটা। ওকে, পটেনশিওমিটার, এটা তো একটু কনসেপচুয়াল জিনিস, মানে তারপরে একটু প্র্যাকটিক্যালও জিনিস। এটা অনেকটাই আমার ইয়ার সাথে সিমিলার, ঠিক আছে, অনেকটাই আমার মিটার ব্রিজের সাথে সিমিলার। মিটার ব্রিজ, সো মিটার ব্রিজে কি করি, মনে করো একটা বাম ফাঁক থাকে একটা ডান ফাঁক থাকে, রাইট, বাম ডান। সো বামে মনে করো একটা রোদ আছে আর ডানে মনে করো একটা রোদ আছে। বেসিক তো সবাই জানে, এখানে এই ক্লাস তো আর বেসিকের ক্লাস না। সো বাম ডান দুইটা রোদ আছে, হ্যাঁ। তো বামে ধরলাম পি আর ডানে ধরলাম কিউ, তাহলে যে রোদ বামে সেই আমি রোদটা লিখবো, হ্যাঁ। তো মনে করো বামে হচ্ছে আর পি রোদ, বাস জাস্ট পি, ধরো পি রোদ দিলাম আমি, পি রোদ ডিভাইডেড বাই বাম থেকে দূরত্ব এল, ঠিক আছে। এবার ডানে কি রোধ, কিউ রোধ হচ্ছে ডানে, তাহলে ডান থেকে ওই নিষ্পন্দ বিন্দুর দূরত্ব কত, 100 - এল। আর এই এলটা কত, সেন্টিমিটার এককে আসবে। এটাই আর কি, হ্যাঁ, মিটার ব্রিজে আর কোনো কিচ্ছু এক্সট্রা বলা নেই। আচ্ছা, তবে একটা ম্যাথ আছে, ওইটা আমি করায় রাখবো, ওইটা এখন বোঝাবুঝির সিন নাই। হ্যাঁ, পটেনশিওমিটারটা একটু অন্যরকম। পটেনশিওমিটারটা কিরকম, যে সাপোজ আমাদের একটা সার্কিট আছে, মানে এটা বুঝাও লাভ নাই, আমি জাস্ট সূত্র দেখাবো, হ্যাঁ। এখানে আমাদের মনে করো এই হচ্ছে, হ্যাঁ, আছে, ওকে, না, ধরো আমাদের অফ কে, হ্যাঁ কে আছে। অ্যান্ড এই পুরো সার্কিটের যে যে তার আছে, এই তারটার মনে করো দৈর্ঘ্য হচ্ছে আমাদের এল, রাইট। আর আমার এখানে আমি একটা, এই যে এই জায়গায় আমি একটা যুক্ত করছি, একটা পটেনশিওমিটার যুক্ত করছি, ওকে, এই যে পটেনশিওমিটার।
পটেনশিওমিটার যুক্ত করছি, যেখানে একটা ব্যাটারি আছে। ও কি করে, ও এতটুকু দৈর্ঘ্যে ওই পরিমাণ ড্রপ খাওয়ায়, ভোল্টেজ ড্রপ খাওয়ায়। কারণ ভোল্টেজ ড্রপ কি, এই কনসেপ্টগুলো কিন্তু আগে, এটা 8 ক্লাসের জন্য না। ওকে, তো এই ধরো এইটা হইতেছে আমাদের এল দৈর্ঘ্যে ড্রপ খাচ্ছে, এবং এই পুরা এল দৈর্ঘ্যে আমার ও ইয়াটা হইতেছে এক্স ওহম। ঠিক আছে, রোধটা এক্স ওহম। ওকে, আর আমাদের কারেন্ট প্রবাহিত হচ্ছে ওই তো। এখন সব কিছু বলা শেষ, এখন আমি ইয়াতে যাই, সূত্রে যাই। সূত্রের ব্যাপারটা কি, যে এখানে দেখো আমার লাগবে হইতেছে এই এর ভ্যালুটা, সেটা হইতেছে আই আর। সো এখন দেখো এই যে আই যেটা আছে সেটা হচ্ছে টোটাল কারেন্ট, সার্কিটের কারেন্ট আই, ইনটু দেখো আর যেটা আছে, ছোট হাতের আই দেই সুন্দর লাগবে। আর যেটা আছে ওইটা হচ্ছে এই এল দৈর্ঘ্যে যে রোধ, সেটা হচ্ছে এক্স। তো ইকুয়ালস টু আই এক্স, এই যে এটা একটা, এইটা একটা সূত্র। তারপরে চলদের কিন্তু অনেক বড় একটা অধ্যায়। আবার এক্স ইকুয়ালস টু কি, ওই একক দৈর্ঘ্যে না, মানে একক দৈর্ঘ্য না, পুরো দৈর্ঘ্যে না। তো একক দৈর্ঘ্যে আমাদের চার্জ হচ্ছে ধরো এই হচ্ছে সিগমা, তার সাথে আমাদের টোটাল দৈর্ঘ্য এল, এই যে এল দৈর্ঘ্য লেখা যায়। আচ্ছা, এটাও লেখা যায়। আবার পরের লাইন কি, পরের লাইন হইতেছে এই যে একক দৈর্ঘ্যে চার্জ, এটাকে আমি ইয়া করতে পারি, এই আর বাই এল বলতে পারি, কারণ আমি পুরা সার্কিটের দৈর্ঘ্য বলতেছি এল। সো আর বাই এল, বহিরোধ বাই এল, কিন্তু এল। সো এখান থেকে আমরা ডিরেক্ট ফর্মুলাই লিখি আই আর এল বাই এল। হ্যাঁ, এটা আমরা ডিরেক্ট ফর্মুলায় লিখি। এবার এটা গেল, এটা একটা ফর্মুলা। আর আরেকটা ফর্মুলা হচ্ছে এই যে এই দুইটা মনে করো আই কে অনুপাত করলে, I1 I1 I2 কে অনুপাত করলে দেখা যাবে L1/L2 আসে, যেহেতু L1 এর সমানুপাতিক, আর I আর L তো ধ্রুব থাকবে। এই তো, এটাই হচ্ছে পটেনশিওমিটারের সব যাবতীয় সূত্র। মানে একটা ম্যাথ করে জাস্ট ফর ফর্মালিটিস। হ্যাঁ, আচ্ছা, আমার ডাউট হইতেছে মেবি রেকর্ডিংটা এই জায়গায় ঠিক মতো হয়নি, আমি আরেকবার বলি। যে এটা হচ্ছে এই ব্যাটারি দিয়ে একটা সার্কিট আছে এল দৈর্ঘ্য ওই পুরা তারটার, এবং এখানে হঠাৎ করে একটা পটেনশিওমিটার এক্সট্রা যোগ করছি আমি। এই যে পটেনশিওমিটার যোগ করছি আমি, এটা জকে, এটা মুভ করা যায় ডানে বামে। হ্যাঁ, তো এল দৈর্ঘ্যে আমার এক্স ওহম ধরিলাম আমার চার্জ আছে। এখন এই পরিমাণ ভোল্টেজটা এখানে ড্রপ খাবে, তো ভোল্টেজ ড্রপ ইকুয়ালস টু আই ইন্টু এক্স। এই যে আই আর সমান সমান ভি ইকুয়ালস টু আই আর, ওইরকম। সো আই এক্স, এখন এক্সকে আমি কি লিখতে পারি, ওই যে এটা এক্স হচ্ছে পুরা এল দৈর্ঘ্যের মানে রোধ। তাহলে বুঝতেই পারতেছো, তাহলে একক দৈর্ঘ্যের রোধ ওহম ইন্টু এল। ওহম না, এটা তো কি, সিগমা, সিগমা ইন্টু এল, একক দৈর্ঘ্য চার্জ। একক দৈর্ঘ্য চার্জকে আবার এভাবে লেখা যায় আর বাই এল ইন্টু টোটাল দৈর্ঘ্য এল। ওইটা একসাথে আই আর এল, আর এই দুটাকে অনুপাত করলে মনে করো হইলো। ওকে, এবার আমরা ম্যাথে যাই। মিটার বীজের ম্যাথ আমার লাগবে না করানো, একটা ম্যাথ দেখানো যাইতে পারে। আচ্ছা, এবার হচ্ছে ম্যাথ। আচ্ছা, তো ম্যাথটা হচ্ছে যে একটা পটেনশিওমিটার আমি ফার্স্ট একটা সার্কিটে লাগাইলাম, দেন নিস্পন্দ বিন্দু পাইলাম 66 মিটার দূরে, 66 সেন্টিমিটার দূরে। আবার আরে একটা সার্কিট ওই একই পটেনশিওমিটার আমি লাগাইলাম 60 সেন্টিমিটার দূরে, আমি নিস্পন্দ বিন্দু পাইলাম। এবং এই দুই কোষের যে আমাদের তড়িৎচালক বলের পার্থক্য সেটা হচ্ছে 0.2। তাহলে কোষ দ্বয় কত ভোল্ট করেছিল। ওকে, তাহলে আমরা প্রথম ইনফরমেশনটা হচ্ছে দুইটা কোষের তড়িৎচালক বলের পার্থক্য 0.2 ভোল্ট। তাহলে একটা কোষ কত, E1 = 0.2। আচ্ছা, না না না, দাঁড়াও, এইভাবে করলে হবে না। তো এটা বুঝলাম, এটা লাগবেও না মেবি। এখন আমরা জানি যে E1/E2 = L1/L2। L1 L2 এর মান তো আমরা জানি, রাইট? কারণ E1 E2 থেকে এটা আমাকে ইয়া করতে পারে। এখন E1 এর ভ্যালু এই যে 0.2 প্লাস, এটা আমি ডিরেক্ট বসাই দিতে পারি। আবার আরেকটা কাজ করতে পারি, দেখো, E1 - E2 / E2, L1/L2। মানে আমি কি করলাম, জাস্ট বিয়োজন করলাম, রাইট? আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি করতে পারি নেক্সট লাইনে, যে E1 - E2 0.2 ডিরেক্ট বসাই দিলাম, নিচে থাকলো শুধু E2। আর L1 - L2 কত, 6 সেন্টিমিটার। একক যেহেতু এখানে ইস্যু না, কাটাকাটি যাবে, 6 সেন্টিমিটার। আর হইতেছে L2 কত, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, L1। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, দেখো, প্রথম কোষে যেহেতু পটেনশিয়াল মিটার লাগাই আমি 66/C,
তাহলে আমি তো জানি ই প্রপোর্শনাল টু এল, অবশ্যই প্রথম কোষটা বড় হবে, তাহলে যেটা -0.2 আসবে এখানে -6 আসবে। ওকে, তো মানে যেভাবেই ধরো ওই তো হিসাব তো ঠিকই আসবে, তো মাইনাস মাইনাস কাটাকাটি যাবে, আর এখানে ধরো L2 থাকবে। ইয়েস, L2 এর ভ্যালু কত? 60 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এটা কাটাকাটি যাবে, 6 আর এটা, হ্যাঁ ওকে, তাহলে E2 আমাদের বের হয়ে যাবে। হইলো, এটাও শেষ আমাদের। এরপর আমাদের আরেকটা নতুন সূত্র ইন্ট্রোডিউস করে, ওটা জাস্ট মুখস্থ সূত্র, ওইটা আমি আর এক্সপ্লেন করবো না, দিয়ে একটা ম্যাথ করবো। সো এটা ছিল আমাদের সূত্রের জায়গাটা, যেসব জায়গায় সব সূত্র লেখা রাখছিলাম। তো এখানে আরেকটা সূত্র হচ্ছে এরকম, মানে আচ্ছা সূত্রটা আগে লিখি তাহলে মেক সেন্স করবে। সেটা হচ্ছে আর, এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, হ্যাঁ, ইন্টারনাল ইন্টারনাল রোধ, ইন্টারনাল রোধ ইকুয়ালস টু L1 বাই L2 -1 ইন্টু এস শান্ট। এইটা কি, এটা আসলে দেখো আমাদের একটা পটেনশিওমিটারকে আমরা যদি যুক্ত করি একটা কোষে, তাহলে আমরা একটা নিস্পন্দ বিন্দু পাবো। ওকে, কিন্তু পটেনশিওমিটারে যদি আমরা একটা এক্সট্রা এস বা মানে অভ্যন্তরীণ রোধের সাথে একটা শান্ট লাগাই আমরা, তাহলে আমাদের পটেনশিওমিটারের ওই এল এর দৈর্ঘ্যের পরিবর্তন অবশ্যই হবে, মানে নিস্পন্দ বিন্দুর দূরত্ব পরিবর্তন হবে একটা এক্সট্রা শান্ট লাগাইলে, তাই না? সো ওইটা যদি হয় তখন আমাদের এক্সটার্নাল রোধটা কত হবে, বা ওই ওই আর কি ওই হিসাব নিকাশটা আর কি টোটাল, যে ইন্টারনাল রোধ সমান সমান কত শান্ট টান্ট লাগাইলে। এখন এই যে আমাদের যে L1 বাই L2 আছে, এটা কি L1টা হইতেছে আমাদের আগে আদি, এটা হচ্ছে আমাদের আদিতে যে অ্যামাউন্টটা ছিল নিস্পন্দ বিন্দু, আর শান্ট লাগাইলে সাধারণত কমে যায়, আমাদের এটা হচ্ছে শেষ নিস্পন্দ বিন্দুটা, বুঝছো? তাহলে আদি বাই শেষ, এটা কিন্তু ওই শেষ বাই আদি না, এটা আদি বাই শেষ। ওকে, তাহলে আমরা যদি একটা ম্যাথ দেখি, যে এখানে ম্যাথটা হচ্ছে নিস্পন্দ বিন্দু 6 সেন্টিমিটার দূরে 3 ওহম সংযুক্ত করে 4 সেন্টিমিটার দূরে চলে গেছে, আর কত? তাহলে আমাদের আর ইকুয়ালস টু, এই হচ্ছে আগে ছিল 4 সেন্টিমিটার দূরে, এখন চলে আসছে না, আগে ছিল 6, এখন চলে আসছে 4, -1 ইন্টু আমাদের যে ইয়া হবে শান্টের অ্যামাউন্টটা 3। এই তো, এটাই আমাদের ভ্যালু হবে। এখন দেখো এই যে 6 আর 4 দুইটা কিন্তু সেন্টিমিটার সেন্টিমিটার এককে, তো এখানেও সেন্টিমিটার সেন্টিমিটার কাটাকাটি যাচ্ছে, অর্থাৎ এখানে একক নিয়ে কোনো ঝামেলা নাই। তাহলে এটা কত, 1.5 ওহম আসবে। এই তো, তাহলে এটা দিয়ে আমাদের মোটামুটি সেই পটেনশিওমিটারের দুইটা ম্যাথ হইলো মোটামুটি ভালো। আর মিটার ব্রিজের একটা ম্যাথ অ্যাকচুয়ালি দেখানো উচিত, ওই ম্যাথটা আসলে ভেরি পিকুইলিয়ার, বোর্ডে যদি আসে বাই চান্স দেখাই। আচ্ছা, তো এই ম্যাথটা দেখো, যে বামে আমার আছে এই 5 ওহম, ডানে আছে 6 ওহম, একটা মিটার ব্রিজ, হ্যাঁ। তো এখন আবার আমি স্থান বদল বদল করলাম, স্থান বদল বদল করলে আমার এই নিস্পন্দ বিন্দুর দূরত্ব চেঞ্জ হইলো, রাইট? খুবই সিম্পল লাগতেছে এ পর্যন্ত, কিন্তু হঠাৎ করে চাইলো ব্রিজের প্রান্তীয় রোধ ত্রুটি নির্ণয় করো, ব্রিজের প্রান্তীয় রোধ ত্রুটি। ওকে, এখন দেখো এই ব্যাপারটা কি, যে তুমি যদি 5 আর 6 দিয়ে হিসাব করো, দেখবো 45-এর আশপাশের একটা ভ্যালু পাবা, মানে 45 পয়েন্ট, হয়তো পয়েন্ট ডেসিমালে ডিফারেন্স থাকবে। কিন্তু একটা শর্টকাট আমি বলে দিই, যদি স্থান অদল বদল করে তখন কি হয়, মানে শর্টকাট বলতে কি, এটা কাইন্ড অফ সেন্স। মনে করো 5 আর 6, তো আমি নিস্পন্দ বিন্দু পাইছি মনে করো এখান থেকে ধরো 40 সেন্টিমিটার দূরে, রাইট? কিন্তু যদি আমি 5-6 না করে 6-5 করি, ধরো 6 আর 5, তো এখানে তো আমি এই 40 সেন্টিমিটার পাইছি কি 5-এর দিক থেকে, তাহলে এখানেও 5-এর দিক থেকে আমি 40 সেন্টিমিটারই পাবো। তাহলে আমার নিস্পন্দ বিন্দু কিন্তু ম্যাথের এল হবে কত, বাম ফাঁক থেকে এল হচ্ছে দেখো 60 সেন্টিমিটার, 100 থেকে বাদ দাও 40, তাহলে থাকবে 60। ঠিক আছে, জাস্ট এই উল্টাটা হবে, এখানকার ডিস্টেন্সটা ওইটা এখানে চলে আসবে, তো এটাই হইতেছে আর কি শর্টকাট। তো যাই হোক, এই পুরাটা এখন আর দরকার নেই। তো এখন দেখো, এই যে এই 45.2 এটা এখানে আসছে এই দিক থেকে, তাহলে আমি যদি অদল বদল করি তাহলে আসবে কত এখানে বাকি, 100 - 45.2। কিন্তু এখানে দেখবা যে ভ্যালু একটু ডিফারেন্স আসছে, দ্যাট মিনস এখানে রোধের কোনো ত্রুটি মোটি আছে, এই কারণে একটু ভ্যালুগুলো সামওয়াট অফ। ঠিক আছে, তো সেই আমরা রোধের ত্রুটিটা ওইভাবে ধরবো আর কি। তো ধরো এই যে 5 ওহম, রোধের ত্রুটি হইলে আমরা রোধের ত্রুটি না দিয়ে আমরা দৈর্ঘ্যের ত্রুটি দিয়ে ওটা আর কি বের করবো, বিকজ রোধটা কাইন্ড অফ দৈর্ঘ্যেরও না, দৈর্ঘ্যের উপরেই তো। কারণ এই যে ধরো এই যে পি কিউ
পি তো এই তারের যে আমাদের রেসিস্ট্যান্সটা কিউ, এই তারের রেসিস্ট্যান্সটা, আর এটা তো মনে করো আমাদের মুভেবল জকি, এটাকে আমরা ঘোরাচ্ছি, সামনে আগাচ্ছি, পিছাচ্ছি, এই তো এটাই। So, আমাদের দৈর্ঘ্য ত্রুটিটাই আর কি আমরা এখানে ইয়া করব, ওই রকমভাবে হিসাব করব। তাহলে দেখো, হ্যাঁ, প্রথম রোধ 5 বাম ফাঁকে ডিভাইডেড বাই তার ডিস্টেন্স, দ্বিতীয় রোধ ডিভাইডেড বাই তার ডিস্টেন্স, এই তার ডিস্টেন্স কত, 100 মাইনাস 45.2। কিন্তু আমরা ধরে নিব যে প্রথম রোধে আমাদের ত্রুটি, ধরি প্রথমটা ত্রুটি হচ্ছে λ1, তো আমরা এখানে একটা λ1 যোগ করবো, এখানে একটা λ1 যোগ করবো, এটা ত্রুটির জন্য। ওকে, সেখান থেকে আমরা একটা ইয়া পাবো, মনে করো ইকুয়েশন পাবো, সেইটা হবে এই যে 6λ1 মাইনাস 5λ1, 5λ1 না, আচ্ছা দাঁড়া দাঁড়া, ওই λ1 লিখছে, আই হাই। আচ্ছা, প্রথম রোধের জন্য λ1 ত্রুটি, কিন্তু দ্বিতীয় রোধের জন্য কত, λ2। আচ্ছা, শুধু λ1 ধরে লিখছি। ওকে, λ2, তাহলে এই যে λ1 ডিভাইড মাইনাস λ2, এইটাই আসবে, এটা সমান সমান 2.8। সো এটা আমাদের একটা ইকুয়েশন গেল। তো দুইটা আননোন ভ্যালু, দুইটা ইকুয়েশন আসবে, এই যে অদল বদল করলাম, অদল বদল করে আমাদের যে আরেকটা ইকুয়েশন আসবে সেটা হচ্ছে এরকম, 6λ2 মাইনাস 5λ1। মানে এটা কিন্তু ম্যাথ করা লাগতেছে না, ইউ ক্যান ইজিলি গেস যে কি হবে আর কি। সো 8.3। সো সলভ করবা, সলভ 1 ও 2, 1 ও 2 সলভ করে যে λ1 আসবে 5.3 সেন্টিমিটার, আর λ2 আসবে 5.8 সেন্টিমিটার। এই তো, এটাই হইলে আমাদের মোটামুটি এই ত্রুটির ম্যাথ শেষ, মোটামুটি অদ্ভুত অদ্ভুত ম্যাথগুলো শেষ। তবে শান্টের একটা ম্যাথ ছিল যে সাপোজ একটা গ্যালভানোমিটার আছে, সেটাকে ভোল্ট মিটারে আমি পরিণত করব, তো ওখানে জাস্ট শ্রেণীতে একটা বিরাট বড় মানের রোধ লাগাই দিলেই হবে, আর কিছু লাগবে না। আচ্ছা, ওইটা বাদ দাও। তাহলে এটা দিয়ে মোটামুটি আমাদের একটা শান্ট প্লাস পটেনশিওমিটার মিটার ব্রিজের একটা পার্ট শেষ। আমাদের কেভিএল কেসিএল বাকি আছে, আর আমরা তো শেষে চলে আসছি। আচ্ছা, কেভিএল কেসিএল বাকি আছে, এন্ড হইতেছে আমাদের ওই যে রোধের ওই গুণক, ওই যে আলফা, ওইটা বাকি আছে। শুধু তাই নয়, যে রোধের আমাদের ব্যান্ড তত্ত্ব বাকি আছে, ওয়াই ডেল্টা কনভার্সনও বাকি আছে। আচ্ছা, রোধের আলফা বা দৈর্ঘ্য প্রসারণ সব কিছুই আমরা কিভাবে করি, যে মনে করো আমাদের যে ফাইনাল রোধটা, ওইটা ওইটা হচ্ছে আমাদের আদি রোধ যে ছিল তার সাথে কি হবে, তার সাথে একটা এই যে আদি রোধের একটা অ্যামাউন্ট বাড়বে। কতটুকু অ্যামাউন্ট বাড়বে, এই আলফা অ্যামাউন্টটা বাড়বে, এই আলফাটা হইতেছে আমাদের গুণক কনস্ট্যান্টটা, আর কত সময় ধরে গেছে ওটাও তো ডিপেন্ডেন্ট, তাহলে আলফা টি অ্যামাউন্টটা বাড়বে। এটাকে অনেকে এইভাবে লেখে আর নট ইকুয়ালস টু 1 প্লাস আলফা টি, এভাবে লিখলে অনেক সময় সূত্র প্রয়োগে সুবিধা হয়। সো এটাই হতেছে আমাদের ফর্মুলা, এটা আর এটা যেটা ইচ্ছা। সো এখন এই যে দুইটা ফর্মুলা, এটা দিয়ে আমরা একটা ছোট্টখাটো একটা ম্যাথ দেখতে পারি। যে ধরো একটা ম্যাথ 25 সেন্টিমিটারে, 25 সেন্টিমিটার না, ধরো 25 ডিগ্রি সেলসিয়াসে, 25 ডিগ্রি সেলসিয়াসে আমাদের একটা রোদ আছে, আর 65 ডিগ্রি সেলসিয়াসে আমাদের একটা রোদ আছে। 25 ডিগ্রি সেলসিয়াসে আমাদের 65 ওহম, ও আমি কি 65কে আচ্ছা আচ্ছা, সরি সরি, 65কে আমি ইয়া লিখে ফেলছি, 65 ডিগ্রি সেলসিয়াস ওহমকে 65 ডিগ্রি সেলসিয়াস লিখছি। আর 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের একটা রোদ আছে, সেই রোদটা আমরা কত সেটা জানি না। ঠিক আছে, কারণ টাংস্টেন তারের আলফা বলে দিচ্ছে, সেটা হচ্ছে 4.5 10⁻³ এটা কিন্তু পার ডিগ্রি সেলসিয়াস এককে, অর্থাৎ আমাকে ডিগ্রি সেলসিয়াসের ভ্যালু দিয়েই ম্যাথটা করতে হবে। ওকে, তাহলে এটার সলিউশনটা এরকম, মানে ভেরি সিম্পল এটা ম্যাথটা, সেটা তবে এখানে অ্যাডমিশন আরও প্যাচ আছে, অ্যাডমিশন লেভেলে আমরা এখন যাইতেছি না। R1, ফার্স্ট অফ অল R1 আমাদের কি নর্মালি, আরটা কি অ্যাকচুয়ালি, আর নট 1 প্লাস আলফা ইন্টু টি। তাহলে আমাদের আর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে আর নট 1 প্লাস আলফা বসাইতে পারবো। টি কত বসাবো, টি কিন্তু টেম্পারেচার, আমি কিন্তু টাইম বলছি, হ্যাঁ আমি টি দেখে টাইম বলছি, এখানে টি হচ্ছে টেম্পারেচারের উপরেই তো আমার ডিপেন্ডেন্ট, রাইট? আর যদি টাইমের ব্যাপার আছে তখন তো এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি,
তাই না? আচ্ছা, রোদের ভ্যালু পরিবর্তন হয় কেন? ওই টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। ওইটা টি, এই টি কনফিউজ করো না, আমি নিজেই কনফিউজ করে ফেলছিলাম। ওকে, সো এই যে টি যেটা আছে টেম্পারেচার, এটা আমরা 25 ডিগ্রি সেলসিয়াসই বসাবো, এখানে কিন্তু টেম্পারেচারের ডিফারেন্স না। আমরা দৈর্ঘ্য প্রসারণে কি করছিলাম, এল এফ এল নট প্লাস এল নট আলফা ডেল থিটা, রাইট? এরকম সূত্র ছিল। সো আমরা ওই ডেল থিটা কিন্তু না, ওই আমরা টি এখানে ডিরেক্ট ওই তাপমাত্রাটা বসাবো, নট পরিবর্তন। ওকে, তাহলে আমরা আলফাটা বসাইলাম, ভ্যালু পুট করলাম, আর তাপমাত্রা 25 বসাইলাম, হইল। আচ্ছা, এরপর আমাদের আর 200 ধরবো, 200 ধরে আর নট 1 প্লাস আলফা বসাবো এবং 200 দিব টেম্পারেচার। এখন যে আমাদের এই একটা ইকুয়েশন আসলো, এই দুইটা ইকুয়েশন আসলো, এটা যদি আমি ভাগ দিলে কিন্তু ইজিলি আমার ভ্যালু চলে আসবে, কারণ আর 25-এর ভ্যালুটা তো আমি ডিরেক্টলি জানি। তাহলে 2/1 যদি দেই আমি, তাহলে আর 200 সমান সমান সামথিং ইন্টু আর 25। আর 25-এর ভ্যালু তো আমি জানি, তাই না? আর নটের ভ্যালু জানি, আর নটের ভ্যালু জানি না তো, কিন্তু আর নট তো কাটাকাটি যাবে। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের ম্যাথ শেষ। এবার আরেকটা জিনিস আমি এখানেই দেখাই দিতে চাই, সেটা হচ্ছে এটা হচ্ছে টেম্পারেচার অন রেসিস্ট্যান্স, আরেকটা হচ্ছে কালার্স অন রেসিস্ট্যান্স, মানে রেসিস্ট্যান্সের ভ্যালুটা কখন কিরকম চেঞ্জ হচ্ছে ওইটাই। ওকে, আচ্ছা, আমি এখন আবার ডিলেমাতে পড়ছি যে আমি পুরো জিনিসটা রেকর্ড হয়েছে কিনা। সো শর্টে আমি বলে দিই যে আলফা মানে টেম্পারেচার চেঞ্জ করলে রেসিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হবে, তখন সূত্রটা এরকম, আর এফ ইকস টু আর নট 1 প্লাস আলফা টি। তো আমাদের এটা ম্যাথে বলছে 25 ডিগ্রিতে এত ওহম, তাহলে আমাদের 200 ডিগ্রিতে কত ওহম। তাহলে আমরা ওই 25 ডিগ্রিতে এত ওহম বলছি, 200 ডিগ্রিতে এত ওহম করে সূত্র লিখছি। অবশ্যই টিটা আমরা পুরাটাই বসাবো, টেম্পারেচারটা পুরাটাই বসাবো, দিয়ে আমরা কি করবো, এই যে ভাগ দিব, একটু কৌশল খাটাবো, কৌশল খাটায় আমরা আর 25-এর ভ্যালু তো জানা, বের করে ফেলবো। ওকে, শেষ আলফার ভ্যালু দিয়ে দিছিল। ওকে, এখন আমরা কালারস আর রেসিস্ট্যান্স নিয়ে কথা বলবো। আচ্ছা, তো এটা বোধহয় অন্য একটা পেজে, সেপারেট পেজে দেখালেই ভালো হবে। ওকে, কালারস অন রেসিস্ট্যান্স, তো এখানে আমার একটা রেসিস্ট্যান্স আছে, একটু আমার ড্রয়িং করা লাগবে। হুম, এই রেসিস্ট্যান্সে আমার ফার্স্ট অফ অল এখানে একটা কালার আছে, তারপর এইখানে আরেকটা কালার আছে, এবং এইখানে আরেকটা কালার আছে, আর ফাইনালি লাস্টের দিকে একদম এইখানে আরেকটা কালার আছে। দ্য কালারস আর নট অ্যাকিউরেট, আমি একটা র্যান্ডমলি কালার দিচ্ছি আমার পেনের এখানে যেগুলো আছে। তাহলে এখন এই যে কালারগুলা, ঠিক আছে, এইটা দিয়ে আমরা রোদ চেনা যাবে, এই রোদের ভ্যালুটা আমরা বের করতে পারবো। রোদ হইতেছে যে ফার্স্ট ব্যান্ড, সেকেন্ড, থার্ড, ফোর্থ, আমরা এই দিক থেকে নামকরণটা শুরু করবো, ফার্স্ট সেকেন্ড থার্ড। তো আমরা এটা লিখবো ফার্স্ট ইন্টু সেকেন্ড ইন্টু 10 টু দি পাওয়ার থার্ড প্লাস মাইনাস টলারেন্স। এই ফোর্থটা হচ্ছে টলারেন্স, আমি বলতেছি সবই এখন। সো এখন এই যে প্লাস মাইনাস টলারেন্সের ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে বিবি রয়। আচ্ছা, এই পেজে কি আসবে? বিবি রয় গুড বয়, হ্যাঁ ওই যে রিপিট চলে আসছে, এই কারণে আটতেছে না, তাই তো বলি। বিবি রয় গুড বয়, বিবি রয় গুড বয়, ভেরি গুড ওয়ার্কার। আচ্ছা, এইটা হইতেছে আমাদের একটা, এই কালারের কোন কালারের ভ্যালু কত এটা মনে রাখার ইয়া। আমি সবাই বলতেছি, এই যে বিবি রয় যেটা আছে, এটা বি হচ্ছে 0, ব্রাউন হচ্ছে 1,
আর হচ্ছে 2, অরেঞ্জ হচ্ছে 3, এগুলো কালার কোড। ওয়াই হচ্ছে 4, যেটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, হচ্ছে 8, আর এটা হচ্ছে 9। এখন এই যে এগুলো হচ্ছে কালার কোড, কালার কোড। আর এগুলো হচ্ছে কালারগুলো মুখে বলি একটু, হ্যাঁ। ব্ল্যাক, কালো, কালো থেকে শুরু, তারপরে একটু লাইট ব্রাউন, তার একটু লাইট, ও একটু লাইট হওয়ার তো উপায় না, ব্রাউন থেকে রেডি আসে, হ্যাঁ, লাইট হয়ে, তো রেড। তারপর ও হচ্ছে কি সমস্যা, ও বললে মাথায় কি আসে, অরেঞ্জ আসে, অরেঞ্জ। ওয়াই বললে কি আসে, ইয়েলো আসে। এবার যে এই যে জিটা কি হবে, জি হলো গ্রিন, জি বললে গ্রিন। তারপরে বি বললে কি, আচ্ছা এখানে ব্ল্যাক গেছে ব্রাউন গেছে, তাহলে বি বললে ব্লু অবশ্যই। এবার ভি কি, ভি ভায়োলেট, জি জি হচ্ছে গ্রে, তাই না, জি গ্রিন, জি গ্রে। আবার ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে হোয়াইট, তাছাড়া তো আর নাই। এই তো প্রত্যেকটার কালার কোড আছে। তো এই যে মনে করো এখানে ইয়েলো, ইয়েলো আছে, তাহলে ইয়েলো কত, ওই বিবি রয় গুড বয় লিখে নিবা, তো 4। আচ্ছা, তারপর আমাদের সেকেন্ড হচ্ছে গ্রিন, গ্রিন কত, গ্রিন হইতেছে আমাদের এই যে বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার, এই যে গুড বয়, এখানে 5। আচ্ছা, তারপরে এটা গেল, এটার সাথে আমাদের গুণ হবে 10, 10^3। 3 হচ্ছে কি, এটা বেগুনি পিঙ্ক, কিন্তু পিঙ্ক তো নয়, ভায়োলেট আছে আমাদের, তো ভায়োলেট কি হবে, 7, 10^7। আমরা ওই ওই 7ই লিখলাম। আচ্ছা, এটাই হইতেছে আমাদের রোদের ভ্যালুটা, এই এত ওহম, এই রোদটা। কিন্তু ওই যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ওই ফোর্থ নম্বর কালারটা, ফোর্থ নম্বর কালারটা হচ্ছে অ্যাকচুয়ালি টলারেন্স। টলারেন্স হচ্ছে হবে তোমার, টলারেন্স তোমার ওই তিনটা আছে, একটা হচ্ছে 5%, 10%, 20%, তাই না। টলারেন্স 5% আছে, 10% আছে, 20% আছে। তো 5% কোনটা, সেটা সবচেয়ে কম, সেটা হচ্ছে গোল্ড, ম্যাক্সিমাম অফ দ্য টাইম এটাই হয়। আচ্ছা, আবার আরেকটা হইতেছে যেটা 10% টলারেন্স, ওইটা কোনটা, ওইটা হচ্ছে সিলভার। আচ্ছা, এরপর যদি কোনো বর্ণ নাই থাকে টোটালি, হ্যাঁ, তখন এটা হচ্ছে বর্ণহীন, সবচেয়ে হাইয়েস্ট টলারেন্স, বর্ণহীন। ওকে, সো আমরা প্লাস মাইনাস ওই টলারেন্সটা দিব। এখন এখানে যেহেতু এটা আছে, মানে এটা তো আমি কিছু বলতে পারতেছি না যে এটা কি কালার, মানে এই কালার দিয়ে তো হইতেছে না, তাহলে আমরা এটা কাজ করি, এটা গোল্ড বানাই দিই। গোল্ড বানালে তো হবে না, সিলভার, সিলভার। আচ্ছা, সমস্যা নেই, ধরো আমরা এটাকে সিলভার ধরি, হ্যাঁ, সিলভার। সিলভার ধরলে কত, প্লাস মাইনাস 10% টলারেন্স। ওকে, এখন ব্যাপার হচ্ছে এই যে টলারেন্স যুক্ত করলাম, এটা হচ্ছে হাইয়েস্ট আর ম্যাক্স বা লোয়েস্ট ভ্যালুটা আমাদের বলবে। তো টলারেন্সটা এই যে 10%টা কিরকম, এটা হচ্ছে এইটা 10%, তাহলে এরকম 10% বলতে এই যে 45 × 10⁻⁷ এর 10%, প্লাস মাইনাস। এখন আর ম্যাক্সের ভ্যালু একটা পাবা, আর মিনিমামের ভ্যালু একটা পাবা, আর ম্যাক্স আর আর মিনিমাম, বাস, শেষ, এটাই। ওয়াই ডেল্টা কনভার্সনটা অনেকটা এরকম। তো ওয়াই ডেল্টাকে অনেক সময় যে ওয়াই ডেল্টা এভাবে লেখে, অথবা জাস্ট ওয়াই ডেল্টাও লেখে, ওয়াই ডেল্টা। সো এই যে এই কনভার্সনটা যেটা আছে, এটা একটা মানে ফর্মুলা আছে, এবং ফর্মুলা দিয়ে অনেকে করায়, ম্যাক্সিমামই ফর্মুলা দিয়ে করানো হয়। কিন্তু ফর্মুলা না দিয়ে আমি এখানে কাইন্ড একটা সেন্স দিয়ে ওয়াই ডেল্টা কনভার্সনটা বুঝাই, যেন এটা মনে থাকে আর কি। সো ওয়াই থেকে আমরা যাব ডেল্টায়, ওয়াই থেকে আমরা যাব ডেল্টাতে। সো ওয়াই ফরম্যাটটা কি, ওয়াই ফরম্যাটটা হচ্ছে এই যে এরকম, এই একটা রোদ আছে এখানে, এই আরেকটা রোদ আছে এখানে, আর এখানে আরেকটা রোদ আছে, এই যে একটা ওয়াই হইলো। আবার এটা, অথবা আমি এভাবেও লিখতে পারি এটাকে, যে একই পয়েন্ট থেকে যেহেতু সবগুলো অরিজিন, সো এরকম, এরকম, এরকম। এটাও কিন্তু খুব মানে নোটিস করার মতো একটা ব্যাপার, একই পয়েন্ট থেকে হচ্ছে, এবং সবগুলো কিন্তু একই পয়েন্টে যাচ্ছে না, মনে করো নতুন পয়েন্টে যাচ্ছে। ঠিক আছে, ওকে, যাই হোক। তো এখন এই ধরনের কনভার্সন, এটাকে আমি কি করব, ডেল্টাতে তৈরি করে ফেলবো। ডেল্টাটা কিরকম, ডেল্টাটা হচ্ছে অনেকটা এরকম, যে ত্রিভুজ,
ত্রিভুজ। ওকে, এখন দেখো এই ক্ষেত্রে ফর্মুলাটা এরকম হবে, তাহলে ওয়াই থেকে ডেল্টা, তাহলে এই ক্ষেত্রে ফর্মুলাটা এরকম হবে আর সমান সমান যে কোনো একটা আর, ঠিক আছে, ওইটা সমান সমান সাম, আচ্ছা এখানে আমি উপরে লিখি এস ও পি বাই ওই আর, আচ্ছা ওই আর ওয়ান, আর এটা হচ্ছে আর এ, এটাই আমাদের ফর্মুলা। সো এটা কি দেখো, এই যে আমাদের এই আর এ, মনে করো এই বাহুটা আমরা নিব, এই বাহুটার অপোজিটে এইটাকে আগে তোমার এটার ভিতরে প্লেস করা লাগবে, ঠিক আছে, তাহলে এরকম 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 ভাবে প্লেস হবে। সো এই যে এই বাহুটা যেটা থাকবে, হ্যাঁ, যে আমি লিখে দিই একটু, এরকম এরকম এরকম, সো এই বাহুটা যেটা থাকবে ওই রোধটা নিয়েই তো আমার এই রোধটা বের করবো, তাই না, ওই রোধটা নিয়ে আমি এই রোধটা বের করবো, তো এটাকে ধরলাম আর ওয়ান নাম দিলাম, হ্যাঁ, আর ওয়ান নাম দিলাম। এখন আমার এই রোধটা ধরো আর এ, এটা আমি বের করবো, তখন আমি কি করব, সো এখানে আর এ লিখবো, তার অপোজিট যে ইয়াটা আছে ওই বাহুটার দিকে তাকাবো, সেই বাহুটাকে নিচে লিখবো, এবং উপরে সামেশন অফ আর ওয়ান আর টু। বুঝতেছো এটা মানে কি, যে আর ওয়ান আর টু, আর টু আর ওয়ান, মানে কিভাবে নিব, মানে ওটা হচ্ছে আর ওয়ান আর টু, আর টু আর থ্রি, আর থ্রি আর ওয়ান, মানে এটা কাইন্ড অফ কম্বিনেশন, পারমুটেশন না, ঠিক আছে, তো তিনটা থেকে দুইটা করে নিব, এরকম কম্বিনেশন। আচ্ছা আর এ গেল, এরপর হইতেছে এটাই হইতেছে আমাদের ইয়া, মানে যেটাই আমি ইয়া করবো জাস্ট সবগুলো সাম অফ প্রোডাক্ট নিব, ভাগোটা এটাই। আচ্ছা, এখানে একটু এইটার জন্য আমি কিছু সেন্স ইনক্লুড করি যে কেন এটা এরকম। তো এটা অ্যাকচুয়ালি কোনো মেক সেন্সই করবে না, তারপরও মনে রাখার স্বার্থে, এটা হচ্ছে মনে করো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের প্রতিটা একটা বাহু, এই প্রতিটা বাহুরই একটা ভর আছে, তাই না, সো আমি এই বাহুটার ভরটা আমি জানতে চাইতেছি। তো এই বাহুটা আগে এইভাবে রাখা ছিল, এই এই অংশ এই ওয়াই এর যে ফরমেশন এর, এই আর ওয়ান বাহুর ভরটা, মানে মনে করো টোটাল ভরকে আর ওয়ান বাহুর ভর দ্বারা ভাগ করলে আমি এই বাহুটার ভরটা পাবো, মানে কাইন্ড অফ এইভাবে তুমি চেষ্টা করতে পারো, নট নেসেসারি এটা বোঝানো। ওকে, এটা আমি এভাবে মনে রাখি। আচ্ছা এবার ডেল্টা টু ওয়াই, ওয়াই ডেল্টা হয়ে গেছে, এবার ডেল্টা ওয়াই, ডেল্টা এই যে এখান থেকে দেখানো যাবে যে ডেল্টা হচ্ছে এটা, আমি যাব মনে করো এই বাহুতে, বা এই যে ডেল্টা হচ্ছে এটা, এবং আমার এইটা আছে, এবং আমি যাব কোনটাতে, এটাতে, ধরো এই যে এইটাতে, না না আমি ওইটা না দেখে এটাই দেখাই, এই যে এইটা আছে আমি এটাতে যাব। ওকে, সো ডেল্টায় এটা আছে, আর এ আছে, আমি আর ওয়ানে যাব। ওকে, আর এ আছে, আমি আর ওয়ানে যাব, সেই আর ওয়ানটা কত হবে, আর ওয়ান কি, এই যে এটা, ভাই ওইটা কিন্তু ওই মানে ওই সেন্সে দিলে আবার হবে না, হ্যাঁ, এই ম্যাথটা উল্টাই দিলেই কিন্তু আবার কাহিনীটা হবে না, কেসটা হবে না। তো এটা কি হবে, এটা বেসিক্যালি প্রথমে এখানে সাম অফ প্রোডাক্ট লিখছিলাম না, এবার জাস্ট সাম, সাম অফ আর, শুধু আর গুলার সবগুলা বাহুর যোগফল, ত্রিভুজের তিন বাহুর যোগফল, গুণ আমি কোন বাহুটা চাই, এই যে এইটা চাই, বাকি দুইটা বাহুর গুণফল, আশপাশের পাশের দুইটা বাহু, মনে করো আর বি আর সি, আর নিচে হচ্ছে সবগুলোই যোগফল। তো এটাও কাইন্ড অফ ওই ভর কেন্দ্রের সূত্র দিয়ে মনে রাখতে পারো। তাহলে আমি একটু বাংলা লিখি, এখানে হচ্ছে গুণ করে যোগ, গুণ করে যোগ, বিপরীতের বিপরীত বাহু দ্বারা ভাগ, তাহলে ভরটা ডিস্ট্রিবিউট হয়ে গেল, বিপরীত বাহু দ্বারা ভাগ, আর হচ্ছে এইখানে এটা হইতেছে আর কি, যে সবগুলা বাহুর যোগফল, তো এটাতে আমরা কি যাচ্ছি, এটাতে আমরা হালকা ভরে যাচ্ছি, তো অবশ্যই এটা হালকা হবে, আর এটা এটা কিন্তু অনেক ভারী হবে, ঠিক আছে, এটা অবশ্যই হালকা হবে, যেহেতু আমি একটা ওই তিনটা আবদ্ধ একটা ক্ষেত্র থেকে মুক্ত ক্ষেত্রে চলে যাচ্ছি, তাই না, তো এর জন্য এইখানে একটু আমি বেশি ইয়া দ্বারা ভাগ করব, বেশি ভ্যালু দ্বারা ভাগ করব, বেশি ভ্যালু দ্বারা ভাগ করলে আমার ভ্যালুটা হালকা আসবে, তাহলে সবগুলো বাহুর সমষ্টি, সবগুলো বাহুর সমষ্টি
ডিভাইড ভাগ হচ্ছে সন্নিহিত বাহুদ্বয়, সন্নিহিত বাহুদ্বয়ের গুণ। এই তো মানে এইভাবে জিনিসটা মনে রাখা যায়। তো যে ডেল্টা হচ্ছে একটা ত্রিভুজ, ত্রিভুজকে বলে ওয়ান অফ দ্য পারফেক্ট শেপস ইন নেচার, কারণ ত্রিভুজ দিয়ে একটা ব্রিজ তৈরি করলে দেখবে ওটা ভাঙবে না, অনেক শক্ত হবে, তাই না? তো ত্রিভুজটা অবশ্যই ভারী কিছু। এর জন্য ভারী কিছুতে যখন আমি যাব, অর্থাৎ ত্রিভুজে যাচ্ছি, ডেল্টাতে যাচ্ছি, তখন আমাকে অল্প কিছু দ্বারা ভাগ করা লাগবে, কারণ রেজাল্টটা আমাকে ভারী আনতে হবে, রাইট? এই জন্য গুণ করে করে যোগ করছি। আর যখন আমি ডেল্টা থেকে ওয়াই যাচ্ছি, এইটা আমাকে হালকা ভ্যালুতে যেতে হবে, ওপেন হয়ে গেছে সার্কিটটা। হালকা ভ্যালুতে গেলে অল্প ভ্যালু দ্বারা ভাগ করব, মানে বেশি ভ্যালু দ্বারা ভাগ করব, যেন আমার জিনিসটা উপরের ভগ্নাংশটা ছোট হয়ে যায়। ওকে, আই গেস এনাফ। এই তো এটা দিয়ে মোটামুটি, এটা আর ম্যাথ করানো লাগবে না, মোস্ট প্রবলি এটা আসবেও না বোর্ডে। তো এটা দিয়ে মোটামুটি আমাদের চলতরিতের ওভারঅল সব কিছুই শেষ হয়েছে। কিছু কিছু ম্যাথ দেখানো যায় তো ওই কেসিএল কেভিএল দিয়ে, বাট আই ডোন্ট থিঙ্ক যে মানে কেসিএল কেভিএল রিভিশন দেওয়ার মতো টপিক, ওইটা এমনি পারা যাবে। ওকে, সো আশা করি ভালো লাগছে এই ভিডিওটা। মোটামুটি যতগুলো টপিক পারছি আমি কভার করার চেষ্টা করছি। ওকে, ঠিক আছে।